হচ্ছে, দেখবে যে বইয়ের পেজ একটু খোলা খোলা অবস্থা। সো এই বইটা যখন আমি বিভিন্ন স্টেজে পড়েছি, যখন আমি ইন্টারমিডিয়েটে ফার্স্ট পড়ি, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, যখন আমি ইন্টারমিডিয়েটে ফার্স্ট এই বইটা পড়ি তখন হয়তো বা আমি একরকম বুঝেছি। আবার যখন আমি ধরে নাও ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে উঠে যখন এই বইটা পড়ি তখন আমি আবার অন্যভাবে এটা বুঝেছি। আবার যখন আমি সেকেন্ড ইয়ারে যখন পড়ি তখন আবার অন্যভাবে বুঝেছি। কারণ কি বলতো, আমি ধীরে 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 বড় হচ্ছিলাম, রাইট? সো ইন্টারমিডিয়েট থেকে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার। সো আমি যখন এই বইটা পড়ি বিভিন্ন স্টেজে আমি বিভিন্ন বিভিন্ন ধরনের শিক্ষা পাই এই বইটা থেকে। অ্যান্ড এই বইটা আসলে এমনভাবে তৈরি করা যাতে করে তুমি সুন্দরভাবে হ্যাবিটগুলো ফর্ম করতে পারো এবং তোমার জীবনে একটা ট্রান্সফর্ম নিয়ে আসতে পারো। এন্ড তুমি যদি এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, আজকে জুমেও লেখা রয়েছে যে কিভাবে তুমি তোমার জীবনকে ট্রান্সফর্ম করবে। এন্ড এই যে আমরা বিভিন্ন ধরনের সেমিনারে যাই, বেইন গ্রেইমে যাই, বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যেই সেমিনারগুলো, ওখান থেকে আমরা নলেজ নেই। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার যদি ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাস থাকে, এই অভ্যাসটা তোমাকে অন্য লেভেলে নিয়ে যাবে। শুধু বই পড়লেই হবে না, রাইট? এই বইটা পড়ার পরে এখান থেকে তোমাকে নলেজ গুলো নিতে হবে এবং সেটা তোমার মাথায় গেঁথে দিতে হবে। নাও আমি তোমাদেরকে আরেকটা বইয়ের সঙ্গে পরিচয় করে দেব। এই বইয়ের নাম হচ্ছে দ্য স্পিড রিডিং বুক। মাই ডিয়ার স্টুডেন্টস, এই বইটা এমন একটা বই, দেখো, দ্য স্পিড রিডিং বুক। অ্যান্ড এই বইটা ধরে নাও আমি সর্বপ্রথম পাই ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে। সো আমি দেখতেছি আমার একটা বান্ধবী এটা পড়তেছে, আমি বলতে কি করতেছিস রে তুই? বলতেছে দেখ এই বই। আমি এখন বলতেছি কিভাবে রিডিং, মানে রিডিংটাকে স্পিডে পড়া যায় এটা নিয়েও একটা বই আছে? আমি তো অবাক হলাম। হ্যাঁ, ও বললো হ্যাঁ। তারপর থেকে আচ্ছা তোর থেকে আমি বইটা নিয়ে যাই। তো ওর থেকে বইটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি পড়লাম। অ্যান্ড পড়ার পরে তোমাদেরকে আমরা ফনিক্স ক্লাসে একটা টেকনিক শেখাই, রাইট? যতগুলো ওয়ার্ডস থাকে, যতগুলো ওয়ার্ডস থাকে একটা সেন্টেন্সের ভিতরে, গ্যাপ কি থাকে বলো তো? একটা করে কম থাকে। সেটা কোন বই থেকে নেওয়া জানো? সেটা হচ্ছে এই বই থেকে নেওয়া। কিভাবে রিডিং স্পিড বাড়াতে হয়, সো এই বই থেকে ওই টেকনিক গুলো নেওয়া। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমরা যে পড়াগুলো পড়াই এগুলো আমাদের 7 ইয়ার্স, 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে পড়াই। এমন না যে একদিন আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পরে মনে হইলো এই পড়াটা আমি তোমাদেরকে পড়াবো, কখনোই না। এই পড়াগুলোর পিছনে বিভিন্ন ধরনের রিসার্চ পেপার পড়া হয়, বিভিন্ন ধরনের রেফারেন্স দেখা হয়, স্পেশালি অনেক অনেক বই পড়ি আমি। এখন আমি প্রতিদিন 100 থেকে 150 পেজেস প্রতিদিন পড়ি। যদি আমি না পড়ি তাহলে আমার মনে হয় যে আসলেই কোনো কিছু শেখা হইলো না আজকে। সো এই বইটা মাই ডিয়ার স্টুডেন্টস, এই বইটা আমরা তোমাদের ভিতর থেকে একজনকে গিফট করব, রাইট? সো কাকে গিফট করবো আমরা জানি না। আমরা এই ক্লাস শেষে, মাই ডিয়ার সোলজার্স, এই ক্লাস শেষে এই দুইটা বই আমরা গিফট করে দেবো, রাইট? সো দুইজন পাবে এটা। সো আমরা, সো ওকে, আমরা হচ্ছে 5জনকে বই দিব, যাও। সো দুইজনকে দিব হচ্ছে 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল এইটা, না, 3জনকে দিব 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল এইটা, অ্যান্ড দুইজনকে দিব হচ্ছে এইটা। সেই বইটা পাবে কিভাবে? সবকিছু আমরা ক্লাস শেষে বলে দিব কিভাবে তুমি পাবে। তুমি যদি ক্লাসে ভালোভাবে নোট নাও, এরপরে সবকিছু যদি সুন্দরভাবে বোঝো, তখন আমি একটা পোস্ট করব এখান থেকে। ছবি উঠানোর পরে আমার যে ফেসবুক প্রোফাইল ওখানে পোস্ট করব। ওই পোস্টে তোমরা যত ভালো ভালো করে কমেন্ট করবে, যাদের কমেন্টগুলো খুব সুন্দর আসবে, সেখান থেকে আমরা 5জনকে সিলেক্ট করে আমরা 5জনকে আগামীকালকেই এই বইগুলো পাঠিয়ে দিব। অ্যান্ড কমেন্টের সময় থাকবে আজকে 12টার ভিতরেই, রাইট? যেহেতু আজকে না, ওকে, বই তো পাঠিয়ে দিব আগামীকালকে সন্ধ্যার দিকে, কুরিয়ার ম্যান আসবে। ঠিক আছে, আগামীকাল পর্যন্ত সময় থাকবে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কমেন্টের সময় থাকবে। এরপরে আমরা ওখান থেকে নিব, নেওয়ার পরে কিভাবে ইভ্যালুয়েট করবে সেটা বলে দিব। সো 5টা বই, 3জন পাবে হচ্ছে 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল, এই বইটা। অ্যান্ড দুইজন পাবে হচ্ছে দ্য স্পিড রিডিং বুক, রাইট? এই দুইটা বই তোমরা, এই 5টা বই পেয়ে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। এখন তোমরা যে কাজটা করবে, তোমরা সুন্দরভাবে একটু নোট নিবে। যে কেন নোট নেওয়া দরকার, হিয়ার উই গো। সবাই একটু রেইজ হ্যান্ড করো, লোয়ার হ্যান্ড করো মাই ডিয়ার সোলজার্স, আমরা কোর্সেস গুলো একটু পরে নিব। ওকে, হিয়ার উই গো। ফার্স্ট অফ অল মাই ডিয়ার স্টুডেন্ট, 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, এই বইটা সর্বপ্রথম যিনি লেখক, ইনি লিখে 1989, অর্থাৎ 1989 সালে। And এই বইটা লেখার পরে একটা হট ডগে পরিণত হয়, আমেরিকান একজন লেখক। And লেখকের নাম হচ্ছে স্টিফেন কোভি। অ্যান্ড তিনি একটা বিষয় লক্ষ্য করে। সো আমেরিকান লোকদের ভিতরে যারা লিডারশিপ, যারা লিডার হতে চাও, তাদেরকে একটা বিষয় দেখে, তোমার পরিবারের লিডার কে বলো তো? তোমার আব্বু আম্মু, রাইট? সো এই যে লিডার পজিশনে যারা আছে, পৃথিবীতে 2টা বিশ্বযুদ্ধ হয়েছে তোমরা সবাই জানো, রাইট? এক নাম্বার হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1, আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2। এই যে ওয়ার্ল্ড ওয়ার 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে
যে সকল লিডাররা ছিল, এই লিডারদের একটা বিষয় ছিল যে এই লিডারগুলো কি করতো জানো? এই লিডারের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের ক্যারেক্টার খুব ভালো ছিল। ক্যারেক্টার মানে কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? তাদের যেমন ধরো অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, তারা খুব সৎ ছিল এবং তারা মানুষকে ঠকাতো না, মানুষকে মিথ্যা কথা বলতো না, এইভাবে তারা লিডার হয়েছে। কিন্তু বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে যখন লিডারশিপের ভিতরে একটু চেঞ্জ আসে, চেঞ্জটা হচ্ছে তখন একটা মানুষের বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে লিডার বানানো হয় তাকে। বাহ্যিক বৈশিষ্ট্য কেমন বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? তোমরা সবাই গাছকে চিনো, ট্রি কখনো দেখেছো মাই ডিয়ার সোলজার্স? ট্রিকে দেখেছো? Yes, sir. তোমরা কি গাছের শেকড় দেখেছো, রুট? রুটকে দেখেছো মাই ডিয়ার সোলজার্স? Yes, yes. তো এই বইটা যখন তিনি লিখে তখন একটা তিনি গবেষণা করে, এটা তোমাদের কাজে লাগবে, যে হাজার হাজার রেফারেন্স থেকে কিন্তু তিনি এই বইটা লিখেছে, রিসার্চ পেপার পড়ার পরে এই বইটা লিখেছে। এমনি এমনি কিন্তু এই বই 40 কোটিরও বেশি সোল্ড হয়েছে, রাইট? 40 কোটিরও বেশি শুধুমাত্র ইংরেজি ভাষায় সোল্ড হয়েছে, সেল হয়েছে। অ্যান্ড তাছাড়াও আদার্স যেই মানে ধরুন নীলক্ষেতে আমাদের এই বইগুলো নকল করে, অ্যান্ড অন্যান্য ব্ল্যাক চ্যানেলে চ্যানেলে অনেক এই বইটা সেল হয়েছে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমেরিকাতে ক্যালিফোর্নিয়ার যে ক্যালিফোর্নিয়াতে, রাইট, উত্তর অঞ্চলে যে প্রশান্ত মহাসাগর রয়েছে, সেখানে বিশাল বড় বড় গাছ রয়েছে। এই গাছগুলোকে বলা হয় রেড উড ট্রি। কি গাছ বলো তো এগুলো? রেড Red. তো রেডউড ট্রি, রেডউড ট্রির একটা বৈশিষ্ট্য রয়েছে। রেডউড ট্রি কত বড় হতে পারে বলো তো? এখানে ইমাজিন, একটা রেডউড ট্রি কত বড় হতে পারে? একটা রেডউড ট্রি একটা 35 তলা বিল্ডিং এর সমান, তার থেকেও বড়। একটু কল্পনা করো, একটা গাছ 35 তলা বিল্ডিং থেকেও বড়, রাইট, এবং সে দাঁড়িয়ে রয়েছে। আর মজার বিষয় হচ্ছে এই গাছগুলো যখন ঝড় আসে, প্রশান্ত মহাসাগরে যে ঝড় আসে, ঝড়ে হেলে পড়ে না, সেখানেই দাঁড়িয়ে থাকে। তুমি একটু তোমার এলাকায় চিন্তা করো, আজকে ঝড় হয়েছে, তুমি একটু নেটে সার্চ দাও, দেখবে অনেক এলাকায় গাছগুলো পড়ে গিয়েছে, গাছ পড়ে অনেক মানুষও মারা গিয়েছে। কিন্তু এই যে রেডউড ট্রি, এই ট্রিগুলো পড়ে যাচ্ছে না। তখন লেখক বল, আচ্ছা এই গাছগুলো পড়ে যাচ্ছে না কেন? তখন লেখক দেখে যে এই গাছের যে রুট, শিকড়, শিকড়টা কেমন জানো? শিকড়টা মাটির অনেক গভীর পর্যন্ত চলে গিয়েছে। আই রিপিট মাই ডিয়ার স্টুডেন্ট, শিকড়টা মাটির অনেক গভীর পর্যন্ত চলে গিয়েছে। এর জন্যই এই গাছটা ঝড়ে পড়ে না, ঝড়ে দাঁড়িয়ে থাকে। সেইখান থেকে একটা বিষয় তোমাদের শেখার বিষয় যেটা, সেটা হচ্ছে তোমাদের যে রুট, তোমাদের যে বেসিক, এটা যদি তুমি ছোটবেলা থেকে ঠিক করো, তাহলে তুমি বিসিএস এক্সাম দাও, তুমি আইএলটিএস দাও, এন্ড তুমি যেটাই দাও তুমি ভালো কিছু করতে পারবে। তোমার যদি রুট ঠিক না থাকে, তাহলে যে ঘটনাটা ঘটবে, তুমি কিন্তু ভালো কিছু করতে পারবে না। যেই ব্যক্তি প্রতিদিন প্রেজেন্টেশন দেয় তার রুট কিন্তু ভালোভাবে তৈরি হচ্ছে। রুট মানে কি? তার শিকড় মানে সুন্দরভাবে তৈরি হচ্ছে, রাইট? যেই ব্যক্তি ধরো সকল স্কুলের যে সকল কম্পিটিশন রয়েছে, এই কম্পিটিশন গুলোতে অংশগ্রহণ করে, তার কি হয় বলতো? তার রুটটাও কিন্তু সুন্দরভাবে তৈরি হচ্ছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি তোমার যে রুট রয়েছে, এই রুটের যত্ন নাও। তুমি যদি তোমার রুটের যত্ন নিতে পারো, তাহলেই দেখবে তুমি শাইন করতে পারবে। অ্যান্ড লেখক কি বলেছে জানো? এই রুটকে বলেছে ক্যারেক্টার। মাই ডিয়ার স্টুডেন্টস, একটা কথা মনে রেখো, তোমার যখন ক্যারেক্টার নষ্ট হয়ে যাবে, ক্যারেক্টার মানে কি? চরিত্র। যখন চরিত্র নষ্ট হয়ে যাবে তখন তোমার সবকিছুই নষ্ট। তোমার যখন হেলথ নষ্ট হবে, তোমার যখন টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, ধরো নাও তোমার টাকা পয়সা শেষ, তুমি আবার টাকা ইনকাম করতে পারবে। তোমার হেলথ নষ্ট হয়ে গিয়েছে, তুমি আবার হেলথ ঠিক করতে পারবে। কিন্তু যদি তোমার ক্যারেক্টার একবার নষ্ট হয়ে যায়, যদি জানে যে তুমি নকল করে পড়াশোনা করেছো, যদি কেউ জানে তুমি দেখে দেখে লিখে পাশ করেছো, তাহলে এটা হচ্ছে তোমার ক্যারেক্টার। এই ক্যারেক্টার যদি একবার মানুষ ধরতে পারে, তাহলে দেখবে পুরো ওয়ার্ল্ডের কাছে তুমি লজ্জিত হবে। সো এই যে রুট, এই শিকড়কে বলেছে ক্যারেক্টার। অ্যান্ড পার্সোনালিটি, পার্সোনালিটি কি বলতো? আমরা কি কাপড় গায়ে দেই, আমরা কোন স্কুলে পড়ি, কোন কলেজে পড়ি, কোন ইউনিভার্সিটিতে পড়ি। বাংলাদেশে দেখবেন যারা ধরো নাও ভালো ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তাদের ভিতরে একটা অহংকার চলে আসে। আমি ধরো নাও এখানে পড়াশোনা করি, অন্য বাচ্চাদেরকে দেখে বলে যে তুই কি এখানে পড়াশোনা করতে পারিস? তো এটা হচ্ছে তার পার্সোনালিটি। মাই ডিয়ার স্টুডেন্টস, একটা মানুষের যদি ক্যারেক্টার, ক্যারেক্টার যদি ঠিক না থাকে, তাহলে সে কিভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাবে তোমরা একটু শুনে নাও। একটা মানুষ ধরো নাও অফিসে সে জব করে, এমন জব করতে করতে সে ঘুষ খাচ্ছে, and লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে ঘুষ খাচ্ছে। এন্ড একদিন বস জানতে পারলো, জানার পরে তার জবটা নাই হয়ে গেল। সো সেই ব্যক্তিটা এখন কি করলো, তার যে সিভি রয়েছে, সেই সিভিটা চেঞ্জ করলো। চেঞ্জ করার পরে পার্সোনালে ওকে এটা দেখা যাচ্ছে পার্সোনালিটি, সিভিটা চেঞ্জ করে সে নতুন একটা এলাকায় গেল। সে আগে ঢাকাতে ছিল, এখন ঢাকা থেকে চট্টগ্রামে গেল।
চট্টগ্রামে যাওয়ার পর সে নতুন করে আবার জব নিল। নেওয়ার পরে এখন ওই কোম্পানির লোক এর রেফারেন্সটা চেক করলো না যে এই ব্যক্তিটা আসলেই কেমন, চেক না করে তাকে জব দিয়ে দিল। সে প্রথমে হয়তো বা কয়েকদিন ভালো থাকবে, তারপরে সে যখন টাকার সংস্পর্শে যাবে দেখবে সে আবারও নকল করা শুরু করবে, আবারও সে ঘুষ খেতে শুরু করবে। তাহলে কি বুঝলো এখানে? একটা মানুষের মেইন যে ভিত্তি, এটা হচ্ছে তার ক্যারেক্টার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি তোমার ক্যারেক্টারকে বিল্ড করো, রাইট? ধরে নাও আমাদের এখানে যে এক্সাম গুলো হয়, তোমার আম্মু যদি তোমাকে শিখিয়েও দিতে চায়, তুমি বলো না মা আমি এটা শিখে নিব না, আমি আমার নিজের যোগ্যতা এখানে আমি অংশগ্রহণ করব। সো তোমার আম্মু যদি তোমাকে বলে এই ওয়ার্ডটা এইভাবে বলো, তুমি এটা নিচ্ছ না, রাইট? তুমি ছোটবেলা থেকে তুমি তোমার ক্যারেক্টার বিল্ড করতেছো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সবাইকে রিকোয়েস্ট করব, তুমি তোমার যে ক্যারেক্টার রয়েছে ক্যারেক্টারকে তুমি সুন্দরভাবে বিল্ড করো। নাও মাই ডিয়ার সোলজার্স, এই বইয়ে প্রথম যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমরা এখন যাব, তোমরা এখান থেকে এখন নোট নিতে পারো। সো প্রথম যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে বলা হয়েছে বি প্রোঅ্যাক্টিভ। বি প্রোঅ্যাক্টিভ মানে কি জানো? একটা ঘটনা মানে কল্পনা করো মাই ডিয়ার স্টুডেন্টস। একটা পরিবারে, তোমাদের এই গল্পটা আমি এর আগেও বলেছি, একটা পরিবারে, সুখী একটা পরিবার, সেই পরিবারে সকালবেলা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট খাচ্ছে একটা ছেলে বা একটা মেয়ে। তার যে মেয়ে, সেই মেয়েটা ধরো ব্রেড নিতে গিয়ে কফির কাপে হাত লেগে কফিটা তার বাবার যেই শরীরে রয়েছে শরীরে পড়ে গেল, মানে কাপড় নষ্ট হয়ে গেল। বাবা অনেক কান্নাকাটি চিল্লাচিল্লি করতেছে, যাই তুমি আমার কাপড় নষ্ট করে দিলে কেন, আমি কিভাবে এখন অফিসে যাব? সো বাবা অনেক চিল্লাচিল্লি করে উপরে গেল কাপড়টা চেঞ্জ করার জন্য। এরপরে যে ঘটনাটা ঘটে, যে তার বাবা উপর থেকে নিচে আসলো, এসে দেখে যে তার মেয়ে কান্নাকাটি করতেছে। তার মাকে বলতেছে কি ব্যাপার, তোমার মেয়ে কান্নাকাটি করতেছে কেন? বলছে, তুমি তো তাকে এই কাজটা করলে, তুমি তাকে বকা দিলে কান্নাকাটি করতেছে। সো তার মা এখন তাকে বলতেছে ঠিক আছে, এখন তুমি তাকে হচ্ছে স্কুলে নিয়ে যাও, তোমার মেয়ে তো স্কুল বাস মিস করেছে। সো সেই বাবা এখন বলতেছে কি, স্কুল বাস মিস করবে কেন, তুমি দেখতে পারলে না কেন স্কুল বাস মিস করবে? মা বলতেছে তোমার জন্যই তো মিস করলো, সে কান্নাকাটি করতেছে, কিভাবে আমি এখন স্কুল বাসে তাকে দিব? সো রাগারাগি করে তার মেয়েকে নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে তার মা মেয়েকে স্কুলে নেমে দেওয়ার পরে সে অফিসে চলে গেল। অফিসে যাওয়ার পরে সে আর কোনো কাজ করতে পারছে না। বাবা কেন? সে বিগ ফ্রেসটা নিয়ে যায়নি, যেখানে তার ফাইল ছিল, মানুষ আসতেছে, সে কিছু সিগনেচার করতে পারছে না, সে ল্যাপটপটা নিয়ে আসেনি। তারপর সে তার ওয়াইফকে ফোন দিল, হ্যালো তুমি আমাকে মনে করে দিবে না, আমি যে আমার ল্যাপটপটা নিয়ে আসিনি? সো সে এখন বলতেছে আমি কি করলাম, তুমি তো প্রতিদিন তোমার ল্যাপটপ তুমি নিজেই নিয়ে যাও, আমি কিভাবে কি করব? এই স্টোরি কিন্তু এখানে দিয়েছে, সেই স্টোরিটা আমি তোমাদেরকে বলতেছি। তো তখন তার বাবার ওই দিন খুব খারাপ গেল, কোনো কাজই করলো না। পরে বাসায় এসে দেখে তার মেয়ে ঘুমিয়ে গিয়েছে, এন্ড তার ওয়াইফ, সে খাবারটা ডাইনিং টেবিলে রেখে সেও ঘুমাতে গিয়েছে, যে রাতে আর কোনো মানে গন্ডগোল যেন না হয়। সো পরে ওই লোকটা একটু ভাবলো, আসলেই তো আমি যদি সকালবেলা আমার মেয়ের সঙ্গে যদি ভালো বিহেভিয়ার করতাম, যে আচ্ছা তুমি আমার শরীরে চা ফেলে দিলে, কাপড়টা নোংরা করে দিলে, নো প্রবলেম, আমি আমার আমার আব্বুকে কত এরকম চা ফেলে দিয়েছি, কফি ফেলে দিয়েছি, নো প্রবলেম, তখন কিন্তু এই ঘটনাটা ঘটলো না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে লেভেল ওয়ান অর্থাৎ চ্যাপ্টার ওয়ানে যে ঘটনাটা ঘটাইছে, যে এই যে লেখক তিনি বলেছে প্রতিটা বিষয় আমাদের অ্যাক্টিভের উপরে নির্ভর করে, অর্থাৎ আমাদের অ্যাকশনের উপরে। যেমন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আগামীকালকে সকালে বৃষ্টি হবে কি রোদ উঠবে, এটা কি তোমার হাতে রয়েছে? এটা কি তোমার হাতে রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস? নো। No. এক্সেলেন্ট। তুমি বাসে করে যাচ্ছ, বাসে চড়ে যেতে 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 বাসের চাকা পাঞ্চার হয়ে গেল, এটা কি তোমার হাতে রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস? নো। No. তো এই যে তুমি বাসে করে যাওয়ার সময় বাসের চাকা পাঞ্চার হয়ে গেলে, এখন তুমি এখন বাসে থেকে বকা শুরু করে দিলে, এই দেশেই থাকবো না, দেশের এটা হয়েছে ওটা হয়েছে, এই দেশে শুধু চাকা পাঞ্চার হয়, এটা এটা তো তোমার হাত নেই মাই ডিয়ার স্টুডেন্টস। যেখানে তোমার হাত নেই সেই বিষয়গুলো নিয়ে তোমরা এখান থেকে কথা বলবে না। একটা স্টুডেন্টস এখানে সুন্দরভাবে বলেছে যে একটা স্টুডেন্টস, সে হচ্ছে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে এসে এখন বলতেছে যে আমার পরীক্ষাটা আজকে খুব খারাপ হয়েছে। তার বন্ধুরা বলতেছে কেন হয়েছে? বলছে আজকে 5 জন গার্ড পড়েছে, আমাকে ঘাড় ঘুরাতে দেয়নি লেখা দেখার জন্য কারো। সো এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সে যদি ভালোভাবে পড়াশোনা করতো তাহলে কি তার কি হইতো বলো? তার শিক্ষককে নিয়ে কি অভিযোগ দেওয়ার সময় ছিল? নো। পরীক্ষার কোশ্চেন সহজ হবে না হার্ড হবে, এটা কি তোমার হাতে না শিক্ষকের হাতে? বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস। শিক্ষকের হাতে। ওকে, তুমি এই ধরনের পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় তুমি 100-র ভিতরে তুমি ধরে নাও কম মার্কস পেয়েছো, এটাও অনেক সময় শিক্ষকের মাইন্ডের উপরে মানে শিক্ষকটা তখন কোন মুডে ছিল। অনেক সময় শিক্ষকরা যেই কাজ করে বাংলাদেশে, যে এই বই খুব সুন্দরভাবে তুলে ফেলেছে, তোমরা যারা বইটা পাবে পড়ে দেখতে পারো, যে তার ওয়াইফের সঙ্গে ঝগড়া করে সে খাতা কাটতেছে, বা তার বাচ্চার সঙ্গে ঝগড়া করে খাতা কাটতেছে, যত রাগ আছে সবকিছু খাতার উপরে দিচ্ছে। কেন এটা এরকম হইলো? অন্য সময় খাতা কাটলে যেখানে সে 10 দিত বা 9 দিত, ঝগড়া করার পরে খাতা কাটার জন্য সে এখানে 5 দিচ্ছে বা 3 দিচ্ছে। সো এটা খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে যে একটা শিক্ষক
কিভাবে তার মাইন্ডটাকে চেঞ্জ হয়। কয়েকটা শিক্ষক নিয়ে গবেষণা করার পরে দেখা গিয়েছে কয়েকজন শিক্ষককে ঠান্ডা মাথায় খাতা কাটতে দেওয়া হয়েছে, ওই শিক্ষককে 10 জনকে ওই 10টা খাতা, তারা সুন্দরভাবে 9.5 এবং এরকম মার্কস দিয়েছে। ঠিক একই খাতা 10 দিন পরে তাদেরকে তাদের ওয়াইফকে শিখিয়ে দেওয়া হয়েছিল আপনারা আপনাদের যে আপনারা আপনাদের সে মানে হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করবেন আজকে সকালবেলা। সো তারাও ঝগড়া করেছে, ঝগড়া করার পরে আবার তাদেরকে খাতা কাটতে দেওয়া হয়েছে, তখন দেখা গিয়েছে মার্কস অনেক কম, এরা 3 পেয়েছে, 4 পেয়েছে। সো এটা অনেক সময় শিক্ষকের মাইন্ডের উপর নির্ভর করে। সো আমি সকল শিক্ষকদের রেকমেন্ড করব এই বইটা পড়ার জন্য, যাতে করে আপনারা আপনাদের জন্য কোনো একটা বাচ্চা যেন কষ্ট না পায়, রাইট? দিস ইজ ইট। না মাই ডিয়ার স্টুডেন্টস, দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট, শোনো। আমাদের জীবনে কিছু কিছু বিষয় থাকবে যেটার উপর আমাদের কোনো কন্ট্রোল থাকবে না। আগামীকালকে সকালবেলা তোমাকে স্কুলে যেতে হবে, তোমার বাসায় পানি নেই, এটা কার কন্ট্রোলে? আমাদের কন্ট্রোলে নেই, রাইট? তো তুমি যেইভাবে চাও পারো হাত মুখ মুছে হইলেও স্কুলে চলে যাও, রাইট? যাতে করে তুমি এই কাজগুলো করতে পারো। সো ঠিক একই রকম ভাবে মাই ডিয়ার স্টুডেন্টস, একটা কথা মনে রেখো, আমাদের জীবনে কিছু খারাপ সিচুয়েশন আসবে। আহ যদিও এই বইয়ে এই উদাহরণটা নেই, আমি একটু তাও বলি। তুমি তোমরা হচ্ছে ইউসুফ নবীকে চিনো মাই ডিয়ার স্টুডেন্টস? ইউসুফ নবীর কি নাম শুনেছো তোমরা? ইউসুফ নবীর ভাইয়েরা তাকে দেখতে পেত না, তাকে কূপে ফেলে দিয়েছিল, একটা মানে ধরো না তোমার মতো বয়স থাকতে তাকে কূপে ফেলে দিয়েছে তার ভাইরা। তারপর কূপ থেকে তাকে উঠানো হলো, উঠানোর পরে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। তো দুইটা ঘটনা, প্রথমে কূপে ফেলে দেওয়া হয়েছে তাকে মারার জন্য, সেকেন্ড ঘটনা তাকে বিক্রি করে দেওয়া হয়েছে দাস হিসেবে, থার্ড ঘটনা তাকে মেয়ে কেলেঙ্কারিতে, নারী কেলেঙ্কারিতে তাকে হচ্ছে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এইরকম একটা ঘটনা যদি আমাদের জীবনের সঙ্গে ঘটতো তাহলে আমরা কিন্তু একদম ভেঙে পড়তাম। কিন্তু ইউসুফ নবী কি করেছিল জানো? সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল, ওকে ঠিক আছে আমি এই ঘটনা থেকে আমি বের হয়ে আসব। তারপরে যখন সেই দেশে রাজা বুঝতে পারলো আসলে ইউসুফের কোনো মানে এখানে দোষ নেই, তখন হচ্ছে বলতেছে আচ্ছা রাজ্যে তো এরকম ঘটনা, তো আমি তো হচ্ছে মন্ত্রী নিয়োগ দিব, কে কি হতে চাও বলো? তখন ইউসুফ নবী বলে আমি অর্থমন্ত্রী হতে চাই। সো দেখো একটা বিষয়, যার যে ক্যাপাবিলিটি মাই ডিয়ার স্টুডেন্টস, সো ইউসুফ নবীর ক্ষমতা ছিল অর্থমন্ত্রী হওয়ার জন্য। কিন্তু তুমি যদি বাংলাদেশের ঘটনার দিকে দেখো, যার যেখানে যোগ্যতা থাকার কথা, যার যেখানে বসার কথা, সে সেখানে বসে নেই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ক্ষেত্রে একক রকম, তোমরা হয়তো বা কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বিজনেসম্যান হবে, কেউ শিক্ষক হবে, কেউ পাইলট হবে, কেউ আর্মি অফিসার হবে, রাইট? সো তুমি যদি ডক্টর যেটা, রাইট, তোমরা তো আর কয়েক বছর পরে 5 ইয়ার্স বা 10 ইয়ার্স পরে তুমি হচ্ছে এমবিবিএস এর জন্য অ্যাপ্লাই করবে। যদি তোমার ওখানে না হয়, ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু তোমাকে সর্বোচ্চটা পরিশ্রম করতে হবে। তুমি আগে পরিশ্রম করবে, করার পরে তুমি ভাববে আসলেই তো আমি পরিশ্রম করেছি তারপরে হয় নাই। কিন্তু তুমি পরিশ্রম না করে যদি ভাবো আমার এখানে হবে, তাহলে কখনোই হবে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলা হয় প্রোঅ্যাক্টিভ, অর্থাৎ একটা ঘটনার আগে থেকে তুমি প্রিপারেশন নিবে। যেমন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের পরীক্ষার কথা ধরি আমি। তোমাদের যখন ফার্স্ট ধরে নাও এখন তোমাদের সামনে দ্বিতীয় সাময়িক পরীক্ষা এন্ড দ্বিতীয় সেকেন্ড টার্ম এক্সাম, যে স্টুডেন্টস প্রথম দিন থেকে পড়াশোনা শুরু করে এন্ড যে স্টুডেন্টস শুধু পরীক্ষার আগের রাতে পড়ে, কে ফার্স্ট হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? যে স্টুডেন্টটা যে স্টুডেন্টসটা প্রতিদিন পড়াশোনা করে, রাইট? ঠিক একই রকম ভাবে তার বাসায় আত্মীয় আসে, তাও সে কষ্ট করে পড়াশোনা করে। সে কোথাও ঘুরতে যায়, তাও সে কষ্ট করে পড়াশোনা করে। সে দেখে নতুন একটা সিনেমা নাটক, সেগুলো বাদ দিয়ে তাও সে পড়াশোনা করে। এন্ড যে স্টুডেন্টসটা ভাবে না আজকে আমি একটু হেলাফেরা করি, আজকে আমি একটু টেলিভিশন দেখি, আজকে আমার বাসায় আত্মীয় এসেছে তাদের সঙ্গে বেশি সময় দেয়, এই স্টুডেন্টস কিন্তু কখনোই কখনোই পরীক্ষায় ভালো করতে পারবে না, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? ঠিক একই রকম ভাবে তোমরা অনেকেই ডক্টর হতে চাও। সো যারা মন থেকে চাও মাই ডিয়ার স্টুডেন্টস, যারা মন থেকে চাও এবং সঠিকভাবে তোমরা পরিশ্রম করবে, তারা অবশ্যই হতে পারবে। এন্ড তোমার যদি একটা ক্লিয়ার গোল না থাকে যে আমি ডক্টর হবো, আমি ইঞ্জিনিয়ার হব, যদি ক্লিয়ার গোল না থাকে তাহলে কিন্তু তুমি হতে পারবে না। সো তোমাকে মন থেকে চাইতে হবে, তারপরে সেইটার উপরে কাজ করতে হবে। এই যে আমাদের এখানে কনভার্সেশন কম্পিটিশন, তোমার কি মনে হচ্ছে সবাই ফার্স্ট হবে? ফার্স্ট হবে না সবাই। যারা সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করতেছে তারাই ফার্স্ট হবে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? যারা সুন্দরভাবে বারবার 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 নিজেকে ভাঙতেছে তারাই ফার্স্ট হবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমি তাও দোয়া করি তোমরা সবাই ফার্স্ট হও। মাই ডিয়ার সোলজার্স, ভালোভাবে কোনো কিছুর জন্য প্রিপারেশন নিতে হবে। কোনো একটা ঘটনা ধরুন তোমার পরীক্ষা হচ্ছে 4 মাস পরে, তার আগে থেকে তার প্রস্তুতিটা শুরু করে দিতে হবে। এই তো এখানে যে প্রেজেন্টেশন গুলো, প্রতিদিন 3টা করে প্রেজেন্টেশন দেওয়া, এটা কি, এটা তোমার একটা জীবনের গোল হওয়া দরকার। প্রতিদিন আমি 3টা প্রেজেন্টেশন দিবই, নিজেকে আপগ্রেড করব, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? এরপর তুমি 7 হ্যাবিটস এর যে বইয়ের ফর্মুলাগুলো শিখলে, এগুলো নোট ডাউন করো, এগুলো তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো। তাহলে দেখবে এমনও হতে পারে
এই পোস্টের কারণে তুমি জব পেয়ে যাচ্ছ। কারণ কি জানো, বর্তমানে মানুষ বই পড়তে চায় না। একটা ঘটনা আমি শুনেছিলাম যে একটা লোক সে ইন্টারভিউ দিতে গিয়েছে, এন্ড সে বলতেছে যে আমি এই বইটা পড়েছি, এই বই থেকে আপনার কোম্পানিতে আমি এই এই কাজগুলো করতে পারবো। তখন তার জবটা হয়ে গিয়েছে। কেন? তাকে নিয়েছে, নেওয়ার মেইন কারণ হচ্ছে বর্তমানে মানুষ শুধু ফেসবুকে থাকে, বই পড়ে না। তুমি যদি সুন্দরভাবে বইগুলো পড়তে থাকো তাহলে দেখবে কয়েকদিন পরে এই ফেসবুকের তামসাগুলো তোমার কাছে মনে হবে কি এসব করে, রাইট? তোমার এগুলো ভালো লাগবে না। এন্ড আরেকটা কথা, মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি তোমার জীবনে সাকসেসফুল হতে চাও, তুমি যখন জব লাইফে যাবে বা আমি তোমাদেরকে যে কাজগুলো দিব, কাজ দেওয়ার আগে শেষ করে ফেলো। এন্ড এটা আমি আমার একটা ছোট ভাইকে বলেছিলাম। সে তার অফিসে যখন প্রথম জয়েন করে, আমি বলেছিলাম তুই যদি তোর বসের দৃষ্টি আকর্ষণ করতে চাস, একটা কাজ করবি, তোর বস যেই কাজ দিবে তোকে, তুই প্রতিদিন এটা করবি। অ্যান্ড ডেডলাইন যদি থাকে 7 তারিখে দেওয়ার, তুই সেটা 1 তারিখে দিয়ে দিবি। সো এইরকম সে কাজ করে, কাজ করতে করতে দেখি সে তার প্রমোশন হয়ে গিয়েছে, সে এখন ম্যানেজার হয়ে গিয়েছে। এন্ড কয়েকদিন আগে তার সঙ্গে দেখা, সে এখন বলতেছে যে আসলে তোর এই কাজটা আবার মানে খুব উপকারে দিয়েছে। সো বস এখন ভাবে যে আমি ছাড়া কোম্পানিটা আসলেই মানে অচল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার জ্বর হোক, তুমি কাশি দেও, যেটাই হোক, তুমি ওই কোম্পানির লিড ভূমিকায় কাজ করবে, রাইট? নিজেকে কখনোই তুমি ধরে নাও অন্টারপ্রেনার মাইন্ডসেট যেটা তোমার দরকার সেটা নিয়ে আসবে। তোমাদেরকে আমরা যে প্রেজেন্টেশন গুলো দেই সবার আগে তুমি সাবমিট করবে। ঠিক ওই কোনো একটা অফিসে তুমি যখন কাজ করবে, সবার আগে তুমি কাজগুলো শেষ করে দিবে। কোনো একটা অফিসে ভালো কিছু করার ওয়ে কি জানো? আপনারা যারা জব করেন, ওই অফিসে যদি 7টার দিকে ওপেন হয় বা 8টার দিকে ওপেন হয়, আপনি 7টার দিকে যান। আর অফিসটা যদি ক্লোজ হয় 4টার দিকে, আপনি ওখান থেকে বের হন রাত 8টার দিকে। সবার আগে যান, সবার পরে পরে বের হন, এবং সুন্দরভাবে কাজ করেন। তারপরে দেখবেন আপনি বসের আন্ডারে চলে আসবেন, বসের চোখে আসবেন। তখন দেখবেন আপনি খুব সুন্দরভাবে প্রমোশন গুলো পাচ্ছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ করি কি জানো? সবার পরে যাই, সবার আগে আসি। কেরিয়ারের প্রথম 5 ইয়ার্স, মাই ডিয়ার স্টুডেন্টস, কেরিয়ারের প্রথম 5 ইয়ার্স তোমরা যখন জবে যাবে, প্রথম 5 বছর তোমাকে ভুলে যেতে হবে। সকাল 8টা থেকে বিকেল 4টা এটা ভুলে যেতে হবে, তোমাকে দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করতে হবে। একই রকম ভাবে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে, এখন তুমি ভালোভাবে পড়াশোনা করো, তারপরে তুমি মানে ভালো কি ভাবে শাইন করতে পারবে। না মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ওয়ান, নেক্সট যে হ্যাবিট এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বিগেন উইথ দ্য স্টার্ট অফ মাইন্ড। সেকেন্ড যে হ্যাবিটটা বলা হয়েছে, অর্থাৎ কাজের শেষটা দেখে তুমি কাজ শুরু করো। মাই ডিয়ার স্টুডেন্টস, কি দেখে শুরু করতে বলেছে বলতো সেকেন্ড হ্যাবিটে? কাজের শেষটা দেখে তুমি কাজ শুরু করো। এই যে 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল, এটা কিন্তু ধরে নাও শুধুমাত্র এটার মিনি শর্ট কোর্স। শর্ট কোর্স হচ্ছে কত ঘন্টার জানো? 7 ঘন্টার। এন্ড পুরো বইয়ের একটা কোর্স রয়েছে, এটা হচ্ছে 30 ঘন্টার একটা, মানে কত ঘন্টা, 64 ঘন্টার একটা কোর্স। সো এটা কিন্তু একদিনে ওইভাবে, আমরা শুধু তোমাদেরকে ধারণা দিচ্ছি যেহেতু তোমরা ছোট, যাতে করে তোমরা এই ধারণাগুলো নিতে পারো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সেকেন্ড যে হ্যাবিটের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কোন একটা কাজ শুরু করবে তোমরা শেষ ফলটা কথাই মাথায় রেখে। কিভাবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? শেষ ফলের কথা মাথায় রেখে। এক্সেলেন্ট, হিয়ার ইউ গো। বর্তমান সময়ে আমি আমার অফিস থেকে শুরু করে সবাইকে আমরা বলি যে হচ্ছে তোমার জীবনের পারপাস কি, তোমার জীবনের পারপাস কি, হোয়াটস ইউর ড্রিম। যখন আমি এই কথাটা বলি, তারা সঠিকভাবে অ্যান্সার দিতে পারে না। পারপাস এটা 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 এইরকম। সো এর মেইন কারণ কি জানো? আমরা মানুষকে দেখাতে বেশি পছন্দ করি। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি স্কুলে কেন ভর্তি হয়েছো, রাইট? তুমি ধরে নাও ভালো কিছু করার জন্য, ভালো কিছু শেখার জন্য। যেদিন তুমি সার্টিফিকেট পাবে এই ক্লাস নিয়ে, সেই দিনের কথা একটু কল্পনা করো। তুমি ক্লাস 10-এ এসএসসি পরীক্ষায় A+ পেয়েছো। এরপরে সেই দিনের কথা একটু কল্পনা করো, তোমার আম্মু কেমন খুশি হবে, তোমার আব্বু কেমন খুশি হবে, তুমি কেমন খুশি হবে, তোমার নানু কেমন খুশি হবে, তোমার পরিবারের আত্মীয় স্বজন কেমন খুশি হবে। সো সব কয়টা কাজ করবে তুমি অর্থাৎ এই যেই কাজের শেষে কি হবে সেইটাকে ফলো করে। যেমন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অনেকে ইউনিভার্সিটিতে ভর্তি হই, কেন ভর্তি হয় জানি না। এরপরে কি করব আমরা জানি না। আমরা অনেকে বাইরের দেশে পড়াশোনা করতে যাই, এরপরে আমরা কি করবো আমরা জানি না। সো এই যে না জানাটাই তোমাকে আগে জানতে হবে, যে ঠিক আছে আমি ডক্টর হব, ঠিক আছে এটা তুমি মেইন গোল রেখে রাখো, আমি পড়াশোনা করব, তারপরে আমি এমবিবিএস করব, তারপরে আমি ডক্টর হব, এরপরে আমি একটা ওয়ার্ল্ড ক্লাস বেস্ট একটা ডক্টর হব। আমি পড়াশোনা করব, আমি শিক্ষক হব, এবং আমি কোটি কোটি মানুষের, কোটি কোটি শিশুদের জীবনকে চেঞ্জ করে দিব। আমি ইঞ্জিনিয়ার হব, আমি কখনোই কোনো প্রস্তাব আমি ধরে নাও ঘুষ নিয়ে পার করে দিব না। অর্থাৎ আমি রডের বদলে আমি সেখানে বাঁশ দিব না, রাইট? সো এটা তোমার একটা গোল থাকবে। কোন একটা কাজ তুমি শুরু করবে এন্ড গোল মাথায় রেখে, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস, খুব ইম্পর্টেন্ট এই পিকচারটা দেখা, খুব ইম্পর্টেন্ট যে আমি ডক্টর হয়ে কি করব।
আমি ইঞ্জিনিয়ার হয়ে কি করব, আমি টিচার হয়ে কি করব, আমি আর্মি অফিসার হয়ে কি করব। সো ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, প্রত্যেকটা কাজ তুমি শুরু করবে, আই রিপিট, প্রত্যেকটা কাজ শুরু করবে তুমি এন্ড গোল মাথায় রেখে। তোমার আম্মু যখন রান্না করে তখন কিন্তু তার মাথায় থাকে যে এই রান্নাটা হবে, এই রান্না করার পরে আমি আমার বাচ্চাকে দেবো, সেই খাবে, খাওয়ার পরে তার ক্ষুধাটা শেষ হয়ে যাবে অ্যান্ড সে খুব মানে মানে সুস্বাদু একটা খাবার পাবে, রাইট? দিস ইজ ইট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সেকেন্ড হ্যাবিট কি বলতো? প্রত্যেকটা কাজ শুরু করব শেষের অবস্থানটাকে চিন্তা করে, অর্থাৎ আমি কি হব, কোথায় যাব, কি আলো করব, এটা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো হ্যাবিট নাম্বার ওয়ান গেল প্রোঅ্যাক্টিভ। সবগুলোতে কি হবে বলতো? প্রোঅ্যাক্টিভ। তোমাকে বলতে হবে না, তুমি আগে থেকেই করবে। তোমার আম্মু তোমাকে বলতেছে প্রেজেন্টেশন দাও, না, তোমার আম্মু বলার আগে তোমার সবগুলো কাজ শেষ, প্রেজেন্টেশন দেওয়া শেষ, স্কুলে পড়া শেষ, হোমওয়ার্ক শেষ, সবকিছু শেষ। সেকেন্ড যেটা, তুমি যখন কোনো কাজ শেষ শুরু শুরু করবে তখন এন্ড গোলটা মাথায় রেখে তুমি শুরু করবে, রাইট? কাজের শেষে কি হবে সেইটাকে শুরু করে তুমি করবে। না মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন থার্ড হ্যাবিটে যাব। এই বই থেকে আমরা এখন কোথায় যাব বলো তো? আমরা এখন থার্ড হ্যাবিটে যাব। আমাদের জীবনে দুই ধরনের কাজ রয়েছে। কয় ধরনের কাজ রয়েছে বলতো মাই ডিয়ার সোলজার্স? টু টাইপস অফ। একটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ, আরেকটা হচ্ছে আর্জেন্ট কাজ। কোনটা বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? একটা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ক, আরেকটা হচ্ছে আর্জেন্ট ওয়ার্ক। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। তাহলে আমাদের জীবনে টু টাইপস অফ ওয়ার্কস রয়েছে। এক নাম্বার হচ্ছে আর্জেন্ট, আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট। সবাই একটু খেয়াল করো, আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট, আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট, আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট, রাইট মাই ডিয়ার সোলজার্স? এক্সেলেন্ট। তো আমাদের জীবনে টু টাইপস কাজ রয়েছে, একটা হচ্ছে আর্জেন্ট কাজ, আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ। আমরা বেশিরভাগ সময় কি করি জানো? ইম্পর্টেন্ট কাজগুলো করি, আর্জেন্ট কাজ করি না। যেমন দেখো, আগামীকালকে তোমাকে স্কুলে যেতে হবে, এর জন্য তোমার ইম্পর্টেন্ট কাজ আর এবং আর্জেন্ট কাজ কি বলতো? আর্জেন্ট কাজ, তোমাকে পড়াটা পড়তে হবে, আগামীকালকের হোমওয়ার্কটা করতে হবে, যতগুলো পড়া দিয়েছে সবগুলো পড়া শেষ করতে হবে। কিন্তু আমরা ইম্পর্টেন্ট কাজগুলো করি, কি করি? আমরা ব্যাগ গোছাই, এরপরে আমরা মানে কি করি, আমরা ধরে নাও কাপড়টা মানে যে বইগুলো রয়েছে বইগুলো ব্যাগে রেখে দেই, এরপরে আমরা আমাদের বন্ধুর সঙ্গে কথা বলি, এরপরে আমি ফ্রেন্ডের সঙ্গে কথা বলি। এগুলো আমাদের জীবনে ইম্পর্টেন্ট কাজ, এগুলো আর্জেন্ট না। মাই ডিয়ার স্টুডেন্টস, সবসময় তুমি তোমার জীবনে আর্জেন্ট কাজগুলো করবে। মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের জীবনে আর্জেন্ট কাজগুলো সবচেয়ে বেশি করবেন। যেমন আজকের দিনে আপনি একটু প্রায়োরিটি করবেন, আজকে আমার কি কি কাজ, এই কাজ, এই কাজের ভিতরে আর্জেন্ট কাজগুলো কই কি। তোমার জীবনে আর্জেন্ট কাজ কি? এক নাম্বার তিনটা প্রেজেন্টেশন দেওয়া, দুই নাম্বার স্কুলের পড়া পড়া, তিন নাম্বার হোমওয়ার্ক করা, চার নাম্বার হাতের লেখা করা। সো এই চারটা হচ্ছে তোমার জীবনে আর্জেন্ট কাজ। এই চারটা কাজ যদি তুমি করো তাহলে তোমার আব্বু তোমাকে ভালোবাসবে, তোমার শিক্ষক তোমাকে ভালোবাসবে, তুমি সুন্দর একটা স্পিকার হবে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? কিন্তু তুমি যদি এই আর্জেন্ট কাজগুলো বাদ দাও, যেমন দেখো আজকে তোমাকে তিনটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, তুমি তিনটা প্রেজেন্টেশন তৈরি না করে তুমি কি করলে বলো তো? তুমি চলে গেলে কোথায় মাই ডিয়ার স্টুডেন্টস? তুমি চলে গেলে মোবাইলে, তারপর তুমি রিলস দেখা শুরু করলে। ওকে, কত সুন্দর রিলস। সেটা কিন্তু তোমার আর্জেন্ট কাজ না, রাইট? এরপরে তুমি যদি এই আর্জেন্ট চারটা কাজ করো, তিনটা প্রেজেন্টেশন দিলে, তোমার ইংলিশে সর্বোচ্চ 30 মিনিট দিলে, এরপরে তোমার স্কুলে পড়া রেডি করতে 2 আওয়ার্স লাগলো, এরপরে তোমাকে ম্যাথ করতে হয়তো বা 1 আওয়ার লাগলো, এরপরে তোমার হাতের লেখা লিখতে হয়তো বা 30 মিনিটস লাগলো, এন্ড তোমার হোমওয়ার্ক করতে হয়তো বা 30 মিনিটস লাগলো। এই যে 3 আওয়ার্স তুমি যদি সঠিকভাবে সময় ব্যয় করো আর্জেন্ট কাজের পিছনে, তখন দেখবে তুমি আস্তে আস্তে অন্যদের থেকে এগিয়ে যাবে। তখন তুমি বুঝতে পারবে তোমার জীবনে কোনটা আর্জেন্ট কাজ, কোনটা ইম্পর্টেন্ট কাজ। ঠিক একই রকম ভাবে মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা যখন আপনাদের বাচ্চাদের নিয়ে পড়তে বসেন তখন দেখবেন এটা কিন্তু আর্জেন্ট কাজ, আপনার বাচ্চাকে নিয়ে পড়তে বসা। এই সময় দেখবেন আপনার বন্ধু আসবে, পাশের বাসা থেকে ভাবি আসবে, এসে আপনার সঙ্গে গল্প করার চেষ্টা করবে। সো ওই যে ভাবির সঙ্গে কথা বলা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট না। আর্জেন্ট কি? আগে আপনার বাচ্চাকে সময় দিতে হবে, আপনার বাচ্চাকে সঠিকভাবে পড়াতে হবে। সো আপনি যদি আপনার বাচ্চাকে সঠিকভাবে পড়ান, তাহলে যে ঘটনাটা ঘটবে, আপনার বাচ্চা আগামীকালকে স্কুলে পড়া দিতে পারবে। কিন্তু আপনি যদি আপনার সেই ভাবির সঙ্গে কথা বলেন আপনার বাচ্চাকে সময় না দিয়ে, তাহলে দেখা যাবে আপনার বাচ্চা আগামীকালকে রাইট ওয়েতে পড়া দিতে পারবে না, স্কুলে পড়া দিতে পারবে না, প্রেজেন্টেশন ভালোভাবে দিতে পারবে না, এরপর ক্লাসে আসতে মজা পাবে না। একটা গবেষণায় দেখা গিয়েছে যে সকল বাচ্চারা প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে এবং তাদের ভিতরে একটা আনন্দ কাজ করে, যেদিন তোমার স্কুলের পড়া সবগুলো হয়ে যায়, খুব মজা পাও না স্কুলে গিয়ে? কোন পড়া আমাকে শিক্ষক ধরবে, আমি সব পড়া পড়ে দিব। এন্ড যেই দিন তোমার পড়া থাকে না, তুমি সবসময় ভয়ে ভয়ে থাকো, আল্লাহ এখন কি হবে, এখন কোন পড়াটা ধরবে, এই স্যার তো অনেক রাগী, আমাকে তো এখন বেতের আঘাত করবে, আমাকে হয়তো বা কান ধরে দাঁড়িয়ে রাখবে, আল্লাহ আল্লাহ করতে থাকো, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? সো দিস ইজ ইট। আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমার জীবনে আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট কাজটা বের করো। আগামীকালকে তোমার এক্সাম,
এটা আর্জেন্ট কাজ। আজকে ফুটবল খেলা হচ্ছে, এটা দেখা, এটা তোমার ইম্পর্টেন্ট কাজ, এটাকে বাদ দিয়ে দাও। আগামীকালকে তোমাকে 3টা প্রেজেন্টেশন দিতে হবে, এটা আর্জেন্ট কাজ। অ্যান্ড ধরে নাও আগামীকালকে তোমার ফ্রেন্ড এসে তোমাকে বলতেছে চল খেলতে যাই, ইম্পর্টেন্ট কাজ বাদ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যাবিট নাম্বার 3-তে যেটা বলা হয়েছে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, এইটার ভিতরে পার্থক্য করা। আর্জেন্ট কাজগুলো করা, ইম্পর্টেন্ট কাজগুলো কি করা, আস্তে আস্তে করে বাদ দিয়ে দেওয়া, রাইট? সো দিস ইজ ইট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা 3টা হ্যাবিট শেষ শেষ করলাম। আমরা এখন চতুর্থ হ্যাবিটে যাব মাই ডিয়ার স্টুডেন্টস। চতুর্থ যে হ্যাবিট, এটার নাম হচ্ছে থিঙ্ক। থিঙ্ক মানে কি বলতো? চিন্তা করা। থিঙ্ক মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? চিন্তা করা। থিঙ্ক উইন উইন। থিঙ্ক উইন উইন। থিঙ্ক কি কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? থিঙ্ক উইন উইন মানে কি দেখো, তুমি এবং তোমার বন্ধু, বা ধরে নাও তোমরা দুই বন্ধু একটা জঙ্গলে হাঁটতেছো, হাঁটতে হাঁটতে একটা আপেল গাছ দেখলে। এন্ড আপেল গাছটা রয়েছে এতটুকু এখানে, রাইট? এন্ড তোমরা এতটুকু, এন্ড এতটুকু, আর তুমি আপেল গাছটাতে বারবার ঢিল ছুঁড়ে মারতেছো, একটা আপেলও পড়তেছে না। এন্ড তুমি যে লাভ দিচ্ছ, লাভ দিয়েও আপেলটা পাচ্ছ না। এখন তোমরা দুই বন্ধু মিলে কি করতে পারো বলো তো? উইন উইন একটা সিচুয়েশন করতে পারো। তুমি তোমার বন্ধুকে কোলে নিতে পারো বা কাঁধে নিতে পারো, তাকে উপরের দিকে উঠাতে পারো, তারপরে সে আপেলটা পারলো, এরপরে তোমরা ভাগ করে খেতে পারো। এখন তুমি যদি ভাবো না 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 না, আমি একাই এই কাজটা করব, আমি আমার ফ্রেন্ডকে দিব না, তাহলে কি হইলো? উইন উইন সিচুয়েশন কখনোই তৈরি হইলো না, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? ঠিক একই রকম ভাবে খরগোশ এবং কচ্ছপের গল্প তোমরা পড়েছো সবাই। খরগোশ এবং কচ্ছপের গল্পে 4 নাম্বার যেই ক্যারেক্টারটা, রাইট, 4 নাম্বার মানে যে ভার্সন, সেখানে বলা হয়েছিল খরগোশও আসে, কচ্ছপও আসে। আসার পরে তারা যে নদী, এবং নদীতে থামে, তখন কি করে খরগোশ, যে কচ্ছপ, কচ্ছপ খরগোশকে কাঁধে নেয়, নিয়ে নদীটা পার করে দেয়, এন্ড বাকি পথটুকু কচ্ছপকে খরগোশ কোলে তুলে নিয়ে দৌড় দেয়, দিয়ে দুইজনে ফার্স্ট হয়। সো মাই ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ ইট। এখন তোমাকে যে কাজটা করতে হবে, উইন উইন সিচুয়েশন তোমার জীবনে ক্রিয়েট করতে হবে। তুমি যদি উইন উইন সিচুয়েশন ক্রিয়েট না করতে পারো, এটা কিন্তু সব ক্ষেত্রে হবে না। যেমন তুমি এখন চাচ্ছ তুমি ক্লাসে ফার্স্ট বয় হতে, ফার্স্ট গার্ল হতে, এটা তো তোমাকে নিজের থেকেই হতে হবে, রাইট? সো এখানে তো দুইজন কখনো হতে পারবে না। এন্ড কোন স্কুলে তুমি দেখেছো দুইটা ফার্স্ট বয় দুইটা ফার্স্ট গার্ল? নো। কিছু না কিছু করে ডিফারেন্স করা হয়। যদি একই মার্ক থাকে, তাদের অ্যাটেন্ডেন্স দেখা হয়, যদি অ্যাটেন্ডেন্সও ঠিক হয়, তারপর তাদের মানে শিক্ষকের সঙ্গে কেমন বিহেভিয়ার করে এটা দেখা হয়, রাইট? এই বিষয়গুলো দেখা হয়। সো তারপরে তাদেরকে ফার্স্ট বয়, এরপরে সেকেন্ড, এইরকম করা হয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের জীবনে উইন উইন সিচুয়েশনটা খুব ইম্পর্ট্যান্ট। যখন তুমি একটা কর্পোরেট লাইফে যাবে, যখন তুমি জব লাইফে যাবে, তখন আমাদের জীবনে উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার হ্যাবিট, সেটা আমাদেরকে বিল্ড করতে হবে। এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 5 নাম্বার যে হ্যাবিট, আমরা এখন 5 নাম্বার হ্যাবিটে যাচ্ছি। অ্যান্ড 5 নাম্বার হ্যাবিটে যেই কাজটা বলা হয় সেটা হচ্ছে, মাই ডিয়ার স্টুডেন্টস, সিক্স ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। অর্থাৎ তোমার জীবনে এরকম অনেক হয়েছে, তোমার ফ্রেন্ড তোমাকে একটা কথা বলতে এসেছে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? তোমার ফ্রেন্ড তোমাকে একটা কথা বলতে এসেছে, and আসার পরে তুমি ফ্রেন্ডকে বলেছো, হ্যাঁ তো এটা কোনো কথা হইলো, এটা তো আমি আগেই শুনেছি। এখন থেকে তুমি একটু মতামতটা চেঞ্জ করো। তোমার ফ্রেন্ড তোমাকে একটা গল্প বলেছে, এই গল্পটা তুমি আগে শুনেছো, শোনার পরেও তুমি তাকে বলো, আসলে তোর গল্পটা অনেক সুন্দর ছিল, তোমার গল্পটা অনেক ইন্টারেস্টিং ছিল, আমি এখান থেকে অনেক নতুন কিছু শিখেছি। তখন দেখবে তোমার ফ্রেন্ডের মুখটা অনেক ভালো হচ্ছে। এরকম অনেক ঘটনা ঘটে। তুমি যখন জব লাইফে যাবে, তখন দেখবে যে একটা লোক এসে, একটা এমপ্লয়ি এসে তোমাকে বলতেছে, স্যার এই কথাটা একটু শুনেন, এটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে আমাদের কোম্পানিটা অনেক ভালো হবে, গ্রোথ হবে। হ্যাঁ আমি শুনলাম, শোনার পরে তাকে বললাম, হ্যাঁ এইটা তো আমি আগে থেকেই জানি। এটা না বলে আমি বললাম, আসলেই তো তোমার এই ঘটনাটা অনেক ভালো, এন্ড আমি যদি চাই এটা খুব সুন্দরভাবে তোমার কাছে নিয়ে যাব, এন্ড তুমি খুব সুন্দরভাবে এই কাজটা তুমি ইমপ্লিমেন্ট করো। আরেকটা এক্সাম্পল এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, একটা রুগী, সে ডক্টরের কাছে গিয়েছে, এন্ড ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর তাকে তার চোখের সমস্যা, এন্ড তার চোখের সমস্যা দেখার পরে ডক্টর তাকে একটা চশমা দিয়েছে রুগীকে। রুগী এখন বলতেছে যে, ডক্টর সাহেব আপনি আমাকে চশমা দিলেন, কিন্তু এই চশমা, আপনি তো আমার কাছ থেকে রোগী শুনলেন না, যে আমার কি হয়েছে না শুনে আপনি আমাকে চশমা দিলেন। হচ্ছে তোমার তো চোখের সমস্যা, এই দেখো এই চশমা দিয়ে আমি কত সুন্দরভাবে দেখতে পাচ্ছি, সো আমি যেহেতু দেখতে পাচ্ছি তুমিও এটাতে দেখতে পাবে। তখন সেই ডক্টর সেই রুগীটা রাগ করে সেখান থেকে চলে গিয়ে অন্য একটা ডক্টরের কাছে যায়। সো লেখক এখানে যেখানে বুঝাতে চেয়েছে সেটা হচ্ছে, ডক্টর যদি সেই রুগীর কথাটা শুনতো মনোযোগ দিয়ে, এরপরে তাকে যদি সেই চশমাটা দিত, তাহলে রুগীটা নিয়ে নিত। কিন্তু ডক্টর সেই রুগীর কোনো কথা না শুনেই, যখন সে তার যে হচ্ছে অফিসে গেল, ডক্টরের চেম্বারে গেল, চেম্বারে যাওয়ার পরে ডক্টর সঙ্গে সঙ্গে তাকে চোখের সমস্যা একটা চশমা দিয়ে দিয়েছে।
তখন কি হইলো? তখন কিন্তু এটা বিশ্বাস করলো না। এবং আরেকটা উদাহরণ দিয়েছে, আরেকটা রুগী একটা ডক্টরের কাছে গিয়েছে, যাওয়ার পরে সেই ডক্টরের কাছে গিয়ে চেম্বারে যাওয়ার পরে ডক্টর এই পাশে বসে রয়েছে এবং রুগীরা ওই পাশে বসে, অ্যান্ড ডক্টর সঙ্গে সঙ্গে তাকে অনেকগুলো ওষুধ লিখে দিয়েছে, বলতেছে যাও তুমি এটা খাও, এইগুলো খেলে তুমি সুস্থ হয়ে যাবে। তখন সেই রুগী বলতেছে, আচ্ছা আপনি তো আমার কাছ থেকে কোনো কথাই শুনলেন না, আমার কি হয়েছে অ্যাকচুয়ালি, না শুনে আপনি ঔষধ লিখে দিলেন। তখন বলতেছে, আচ্ছা এই রোগের এই ট্রিটমেন্ট, সো আপনি জানলেন কিভাবে আমার কি রোগ হয়েছে? সো তখন কিন্তু সেই মানে রুগী সেখান থেকে মানে ঔষধটা নেয়নি, সে অন্য একটা ডক্টরের কাছে গিয়েছে। সো এখান থেকে একটা ইম্পর্টেন্ট বিষয়, যেই ব্যক্তির কথা আমরা শুনি, মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি কোনো ব্যক্তির কথা শোনো, তাহলে দেখবে সে তোমাকে অনেক সময় ধরে তোমাকে টেক কেয়ার করতেছে। তো এখন থেকে যদি তোমাকে কেউ এসে বলে আমি একটা নতুন বিষয় শিখেছি, তোমাকে আমি এটা শেয়ার করতে চাই, তুমি একটু শুনবে, শোনার পরে তাকে ফিডব্যাক দিবে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? শোনার আগেই তুমি কখনোই তাকে ফিডব্যাক দিবে না যে এটা এটা হয়েছে। সো আমরা লিসনিং স্কিল যেটা, সো এই যে হ্যাবিট 4-এ যে ঘটনাটা বলা হয়েছে, আমাদের লিসনিং স্কিলটাকে বাড়াতে হবে, অন্যকে শোনার অভ্যাসটা আমাদেরকে করতে হবে। নাও এটা হচ্ছে হ্যাবিট নাম্বার 5। নাও মাই ডিয়ার সোলজার্স, হ্যাবিট নাম্বার 6-এ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা বলা হয়েছে। হ্যাবিট নাম্বার 6 খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং এটা আমাদের পরিবারগুলোতেও ইমপ্লিমেন্ট করা দরকার এবং তোমাদের জীবনেও তো ইমপ্লিমেন্ট করা দরকার। এখানে বলা হয়েছে, সব সময় মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি ভালো একটা দলের সঙ্গে থাকবে। সো সব সময় সিঙ্ক করতে হয়। সিঙ্ক মানে কি বলতো? জোড়া দেওয়া। সিঙ্ক মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? সিঙ্ক, জোড়া দাও। রাইট, এক্সেলেন্ট। সো একটা বিষয় দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বাংলাদেশের শ্রেষ্ঠ গিটারিস্ট আয়ুব বাচ্চু, রাইট, খুব সুন্দর গিটার বাজায়। প্রত্যেকটা গিটারের 6টা করে তার থাকে। কয়টা তার থাকে বলতো মাই ডিয়ার সোলজার্স? প্রত্যেকটা গিটারের, ওকে, 6 ওয়্যার্স থাকে। এখন আয়েব বাচ্চু যখন গিটার বাজায়, খুব শুনতে ভালো লাগে, রাইট, কত সুন্দরভাবে গিটার বাজাচ্ছে, নতুন নতুন সুর তৈরি করে। ঠিক একই গিটার যদি আমার হাতে আসে বা তোমার হাতে আসে, তুমি কি করবে? তুমি এমন ভাবে বাজাবে, সেটা একটা নয়েজ তৈরি করবে। কি করবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? নয়েজ তৈরি করবে। একই গিটার যখন একটা দক্ষ লোকের কাছে থাকতেছে, তখন কি হচ্ছে? সেই গিটার থেকে সাউন্ড তৈরি হচ্ছে, সুন্দর সুন্দর মিউজিক তৈরি হচ্ছে, যেগুলো আমরা পছন্দ করতেছি। কিন্তু একই গিটার যখন একটা অদক্ষ লোকের কাছে যাচ্ছে, যে গিটার বাজাতে পারে না, 6টা তারই রয়েছে গিটারে, কিন্তু অদক্ষ লোকের কাছে যাওয়ার কারণে কি হচ্ছে বলতো? গিটারটা সে বাজাতে পারছে না, সেটা নয়েজে কনভার্ট হচ্ছে। নয়েজ মানে কি বলতো? শব্দতে কনভার্ট হচ্ছে। ঠিক একই রকম ভাবে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের পরিবারগুলোতে এরকম কিছু নয়েজি ব্যক্তি রয়েছে। হতে পারে তোমার খালা, হতে পারে তোমার ফুপু, হতে পারে এরকম কেউ তোমাকে সবসময় খোঁটা দিয়ে কথা বলবে, রাইট? ধরো তুমি অনলাইনে ক্লাস করতেছো, বলছে অনলাইনে ক্লাস কত দেখলাম, এটা ওটা ওটা, বা তুমি ধরো পরীক্ষায় এইরকম রেজাল্ট করলে তোমাকে বললে এইরকম এইরকম। সো এই নয়েজ গুলো আমাদের জীবন থেকে সরাতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। অ্যাট ফার্স্ট এই নয়েজ গুলো আমাদের জীবন থেকে সরাতে হবে। এন্ড তুমি জানো, তারা তোমাকে নিয়ে একটা খারাপ কথা বলবে, তোমার একটা দুলাভাই, সে তোমাকে নিয়ে খারাপ কথাই বলবে, এটাই স্বাভাবিক। এন্ড তখন তুমি বলবে এই ব্যক্তি তো আমাকে নিয়ে এইভাবে কথা বলে, এটা ইগনোর করতে হবে। অ্যান্ড ইগনোর করতে গিয়ে তুমি তাকে হার্ট করবে না, তুমি সহজেই তাকে ইগনোর করে ফেললে। সো এটাই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যাবিট নাম্বার 6-এ বলা হয়েছে যে আমাদের জীবন থেকে নয়েজ গুলো বাদ দিতে হবে, আমাদের জীবনে মিউজিক গুলো রাখতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 7 অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে শার্প ইয়োর স। স মানে কি বলতে? একটা কুঠার, এটাকে শার্প মানে ধারালো করতে বলতেছে। সো লেখক একদিন হচ্ছে বের হয়েছে বাইরে, অ্যান্ড বের হয়ে সে গেটটা লেগে দিল বাসার। লেগে দেওয়ার পরে সে দেখে একটা লোক লগ মানে কি বলতো? লগ মানে হচ্ছে ওই যে গাছের যে গুড়ি, গুড়ি কাটতেছে। এইভাবে এইভাবে সে গাছ কাটতেছে একটা। অ্যান্ড লেখক বলছে আচ্ছা ঠিক আছে, গাছ কাটুক, আমি যাই। তো লেখক আবার সন্ধ্যার দিকে কাজকর্ম শেষ করে এসেছে। আসার পরে এখন দেখতেছে ঠিক একই রকম ভাবে সেই লোকটা গাছ কাটতেছে কাটতেছে। তখন একটু লেখক অবাক হয়ে গেল, একটা গাছ কাটতে এত সময় লাগে, ব্যাপার কি? আমি একটু যাই তার কাছে। তো তার কাছে যাওয়ার পরে বলতেছে, আচ্ছা আমি সকালবেলা যখন গেলাম তখন দেখলাম তুমি গাছ কাটতেছো, এখনো দেখতেছি তুমি গাছ কাটতেছো, দেখি তোমার করাতটা দেখি। তাকে করাতটা ভোতা করাত। তো তখন ভোতা মানে বোঝো, ধার নেই। তো তখন সেই লোক মানে লেখক তাকে বলতেছে, তুমি পারলে এই করাতে একটু ধার দাও, একটু শার্প করো, তারপরে তুমি গাছ কাটো, তাহলে তো এটা 1 আওয়ারেই হয়ে যায়। তখন লেখক ওই ব্যক্তি বলতেছে, আসলে আমার হাতে তো সময় নেই, আমি যে ধার দিব। সো তখন লেখক তাকে বলতেছে, তুমি যদি এটা কাটো, তুমি যদি ধার দাও, তাহলে তোমার মানে তুমি হচ্ছে সময় বেঁচে যাবে, তুমি 1 ঘন্টার ভিতরে এটা কাটতে পারবে, এন্ড বাকি 24 ঘন্টা 23 ঘন্টা তুমি আরামে থাকতে পারবে। বলতেছে আমার এত সময় নেই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক একই রকম ভাবে আমি তোমাদেরকে বলবো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো,
আমাদের জীবনে মাঝে মাঝে আমাদেরকে সার্ভ দিতে হয়, রাইট? একটু বিশ্রাম নিতে হয়। এটা কখন নিবে বলো তো? এটাকে বলা হয় পাওয়ার ন্যাপ। কি বলে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? তোমাদেরকে আমরা বলেছিলাম পাওয়ার ন্যাপ। এটা হচ্ছে হ্যাবিট 7, যে পাওয়ার ন্যাপ নিতে হবে। পাওয়ার ন্যাপ নিবে যখন তুমি, মাই ডিয়ার সোলজার্স, তুমি যখন পাওয়ার ন্যাপ নিবে, তখন দেখবে তুমি নতুন উদ্যমে কাজকর্মগুলো শুরু করতে পারবে। এরপরে তুমি যখন শ্বাসের ব্যায়ামগুলো করবে, তখন তুমি তোমার নিজের জীবনটাকে নতুন ভাবে করতে পারবে। সো আমাদের জীবনে ধার দেওয়ার জন্য কয়েকটা সেক্টর রয়েছে, 4টা সেক্টর রয়েছে। নাম্বার 1, শরীর। আমাদের শরীরের যত্ন নিতে হবে। নাম্বার 2, উইজডম, আমাদের জ্ঞানকে বৃদ্ধি করতে হবে। নাম্বার 3, রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্কগুলো আমাদেরকে ঠিক করতে হবে। নাম্বার 4, স্পিরিচুয়াল, অর্থাৎ ধর্মীয় বিষয়গুলো আমাদেরকে ঠিক করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, একটা ভোঁতা করাত দিয়ে, একটা ভোঁতা দা দিয়ে তুমি সারাদিনেও একটা গাছ কাটতে পারবে না। কিন্তু তুমি যদি একটু রেস্ট নিয়ে 10 মিনিটস যদি দিই সেই ভোঁতা কড়াইকে একটু ধার করতে, তারপরে তুমি যদি গাছ কাটতে, তাহলে কি হইতো বলো তো? সহজেই গাছটা কাটতে পারতে। ঠিক একই রকম ভাবে আমাদের শরীরেও এরকম রিসার্চ দিতে হবে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? তো 4টা সেক্টর সবাই একটু ভালোভাবে শুনে নাও। 1 নাম্বার, আমাদের শরীরের প্রতি ফোকাস দিতে হবে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে উইজডম। আমার উইজডম আমরা কিভাবে বাড়াবো সেই বিষয়টা দেখতে হবে। নাম্বার 3, রিলেশনশিপ, অর্থাৎ আমার ফুপুর সঙ্গে আমার সম্পর্ক কেমন, আমার দাদির সঙ্গে আমার সম্পর্ক কেমন, আমার আব্বুর সঙ্গে আমার সম্পর্ক কেমন, এর স্পিরিচুয়ালিটি, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। নাম্বার 1, শরীর। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অনেক সময় শরীরের প্রতি যত্ন নেই না। তুমি যখন পড়াশোনা করতে বসবে, তুমি এরকম একটা ওয়াটার বোতল পাশে রেখে দিবে। And যখন তোমার কোনো কিছু করতে ভালো লাগবে, তুমি একটু পানি খাবে। যখন দেখবে তোমার পাশে ওয়াটার বোতল থাকবে, তুমি অ্যাকচুয়ালি পানি খেতে পারবে। কিন্তু ওয়াটার বোতলটা যদি একটু দূরে থাকে, তখন কিন্তু পানি খেতে মন চাইবে না। একটু পর পর তুমি নিঃশ্বাসের ব্যায়াম নিবে, রাইট? সো এইভাবে নিবে, আটকে রাখবে, তারপর ছেড়ে দিবে, বুক ভরে নিঃশ্বাস নিবে। এটা তোমার প্রোডাক্টিভিটি বাড়াবে। এরপর তুমি যে অ্যাবাকাস শিখতেছো, অ্যাবাকাস প্র্যাকটিস করবে, তাহলে কি হবে বলো তো? তোমার প্রোডাক্টিভিটি বাড়বে। এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি ধরে নাও পাওয়ার ন্যাপ নিবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, জাপানের সকল স্টুডেন্টস ছোটবেলা থেকে পাওয়ার ন্যাপ নেয়। এটা শুধুমাত্র স্টুডেন্টসদের জন্য না, এটা বড়দের জন্য প্রযোজ্য। সবাই পাওয়ার ন্যাপ নিবে। নেক্সট ওয়ান, উইজডম। উইজডম কিভাবে বাড়াবে? এই ধরে নাও আজকে তুমি যে সেমিনারে অংশগ্রহণ করলে, এই সেমিনার থেকে তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারলে। এই বিষয়গুলো যখন এখন তুমি নোট করবে, নোট করার পরে তুমি যখন ভিডিও বানাবে, কোনো কোনো স্টুডেন্টস এটার উপরে নতুন নতুন ভিডিও বানাবে, রাইট? তো এগুলো তোমার উইজডম বাড়াবে। আবার নতুন তুমি যখন একটা বই পড়বে, এটা তোমার উইজডম বাড়াবে। এরপর তুমি যখন একটা জ্ঞানী লোকের সঙ্গে আড্ডা দিবে, তখন তোমার উইজডম বাড়াবে। উইজডম কখনোই, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার ফেসবুকে গেলে বাড়বে না। উইজডম কখনোই, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার ফ্রেন্ডের সঙ্গে থাকলে বাড়বে না, রাইট? এরপরে রিলেশনশিপ। বর্তমান সময়ে দেখা যাচ্ছে বাচ্চাদের সঙ্গে বাবা মাদের একটা দূরত্ব তৈরি হয়, স্পেশালি ফাদারদের ক্ষেত্রে। অ্যান্ড এই বিষয়টা আমাকে সবচেয়ে বেশি ভাবায়। এটা একটু অন্য রকমের কথা হয়ে যাবে, তাও আপনাদেরকে আমি বলি, মাই ডিয়ার প্যারেন্টস, আপনাদেরকে বলতেছি। মিরপুর 1-এ সনি স্কোয়ার নামক একটা সুন্দর একটা জায়গা রয়েছে। অ্যান্ড সেখানে আপনার রাত দুপুর 12টায় যাবেন। অ্যান্ড দেখবেন সেখানে স্কুল ড্রেস পরিহিত ছেলেমেয়েরা দিদারসে সিগারেট খাচ্ছে, রাইট? অ্যান্ড তারপরে তারা হচ্ছে স্কুলে যারা পড়ে তারা সিগারেট খাচ্ছে। এরপর আপনি ওই রেস্টুরেন্ট গুলোতে যাবেন, তখন দেখবেন সিগারেট খাচ্ছে। সো এই হচ্ছে অবস্থা আমাদের সমাজের। সো একটা বাচ্চা, যে তার বাবা মারা মনে করতেছে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি, কিন্তু সে স্কুলে যায় নাই, তার ফ্রেন্ডের সঙ্গে চলে এসেছে পার্কে, চলে এসেছে এইরকম একটা সনি স্কোয়ারে। আসার পরে সে রেস্টুরেন্টে সিগারেট খাচ্ছে। সো কেন এটা হচ্ছে? কারণ তার বাবা মা তার রাইট ওয়েতে যে কেয়ার গুলো নেওয়ার কথা সেটা নিচ্ছে না। অনেক সময় আপনি কেয়ার নিলেও আপনার বাচ্চা এই কাজগুলো করবে, নো প্রবলেম। বর্তমান সময়ে, বর্তমান সময়ে আপনার বাচ্চা যদি প্লেতে পড়ে, তাও আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। কেন? আপনার বাচ্চা যখন ওয়াইফাইটা ওপেন করতেছে, সে অনেক কিছু দেখতেছে। আপনি একটু ভাববেন, যে সকল প্যারেন্টস, যে সকল মানে ফাদার্স, আপনারা যারা মানে ধরেন একটা ব্যাড হ্যাবিট সিগারেট খান, তারা একটু দেখবেন যে আপনি কিভাবে এটা খাওয়া শুরু করলেন। দেখবেন যে কোনো একটা ব্যাড, কোনো একটা ফ্রেন্ডসের কারণে আপনি এটা খাচ্ছেন, রাইট? সো ঠিক সেম ওয়েতে, সেম ওয়েতে আপনার বাচ্চা যদি একটা একটা মানে রং সার্কেলের ভিতরে চলে যায়, এই ঘটনাগুলো ঘটবে। এন্ড আমি অবাক হয়ে গিয়েছি যে এই ঘটনাগুলো দেখতে 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 মানে কি একটা অবস্থা। সো আজকে তো স্কুল হলিডে ছিল, এই কারণে এরকম ঘটনা ঘটে না। তোমরা র্যান্ডমলি যে কোনো একটা সময়ে, তোমরা যারা মিরপুরের আশপাশে থাকো, তোমরা সনি স্কোয়ারে যাবে, যাওয়ার পর দেখবে এরকম ঘটনা রহ ঘটতেছে। সো তার মানে কি, তারা, তার বাবা মারা তাদেরকে সঠিকভাবে সময় দিচ্ছে না, সে কোথায় যাচ্ছে না যাচ্ছে সে এটা দেখতেছে না। সো এই রিলেশনশিপ গুলো মেনটেন করতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান, নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি। স্পিরিচুয়াল, তোমরা যারা সনাতন ধর্মের রয়েছে, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা তোমাদের যে সৃষ্টিকর্তা রয়েছে তার সঙ্গে অ্যাক্টিভিটি গুলো বাড়াও। তুমি দিন শেষে সফল হবে। তুমি দিন শেষে যাই করবে, তোমার ভিতরে একটা হাহাকার থাকবে। এন্ড তোমরা যারা মুসলিম ধর্মের রয়েছে,
পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করে দাও, দেখবে তোমার সেই হাহাকারটা আর থাকবে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি একটা ইম্পর্ট্যান্ট এখন কথা বলবো একটা, এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, এটাও আপনাদের জন্য খুব উপকারী। সূরা কাহাফ, এটা প্রত্যেক শুক্রবারে আমাদেরকে পড়তে বলে। এন্ড সূরা কাহাফ যখন আমরা পড়ি, পড়ার পরে কিছু কিছু লোক বাংলাদেশে বলে, না আমি আর মানে নতুন আর জব করব না, এই জবটা ছেড়ে দিব, পৃথিবী আর ভালো লাগে না, আমি আর কোনো প্রযুক্তি ব্যবহার করব না, এগুলো একটা কাজ হইলো, আমি দেশ ছেড়ে চলে যাব, আমি শুধু নামাজই পড়বো, আমি শুধু এই কাজই করব। কিন্তু সূরা কাহাফের শেষে যদি আপনি যান মাই ডিয়ার প্যারেন্টস, সূরা কাহাফের শেষের দিকে যদি আপনি যান, দেখবেন সেখানে জুলকার নাইন এর কথা তার, জুলকার নাইন কে বলতো? জুলকার নাইন হচ্ছে একটা বাদশা। এন্ড জুলকার নাইন কি রকমের বাদশা তোমরা একটু মনে রাখো। তার সম্পদ এত পরিমাণে, সূর্য যখন ওঠে এন্ড সূর্য যেখানে অস্ত যায়, এই যে ঘোড়া যে সাইকেলটা, এই সাইকেল পর্যন্ত তার সাম্রাজ্য। এন্ড সে কিন্তু একটা ন্যায়পরায়ণ বাদশা, সে কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয়নি। যখন জুলকার নাইনের এত সম্পত্তি, জুলকার নাইন কিন্তু আল্লাহর কাছে বারবার করে চেয়েছিল যে এইরকম সম্পত্তি আমাকে দিবেন, রাইট? সো মাই ডিয়ার প্যারেন্টস এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা কেন আল্লাহর কাছে চাও না? তোমরা যারা সনাতন ধর্মে রয়েছো, তোমরা কেন এরকম চাও না? আমাদেরকে ধর্মীয়ভাবে বলা হয় যে এই কাজগুলো, সেগুলো আসলেই মানে তোমরা তো করবেই, রাইট, কিন্তু বেসিক বর্তমান সময় উপযোগী যে নলেজগুলো থাকা দরকার হুজুরদের, সেই নলেজগুলো আসলেই নেই। না থাকার কারণে আমরা পারফেক্ট নলেজটা পাচ্ছি না। সো জুলকার নাইন যে ঘটনাটা করে, জুলকার নাইনের কাছে কিছু লোক আসে, আসার পরে বলে ইয়াজুজ এবং মাজুজ আমাদেরকে অনেক অত্যাচার করতেছে, জুলকার নাইন বাদশা আপনি একটু আমাদের এখান থেকে রক্ষা করেন। তখন যে কাজটা করে, জুলকার নাইন ভাবে আচ্ছা কি করা যায়। তখন তারা বলে আচ্ছা ঠিক আছে, আমরা একটা ড্যাম, ড্যাম মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? তোমাদেরকে কিন্তু পড়িয়েছি পরীক্ষাতে। ড্যাম মানে হচ্ছে বাঁধ। চলো আমরা একটা বাঁধ তৈরি করি, যাতে করে তারা এই পাশে না আসতে পারে। তো তখন সে কি করেছিল, জুলকার নাইন সেই সময়ে সর্বোচ্চ টেকনোলজি ব্যবহার করেছে, সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেছে, সর্বোচ্চ সায়েন্টিফিক মেথড ব্যবহার করেছে, তারপরে সেই ড্যামটা তৈরি করেছে। তারপরে ইয়াজুজ এবং মাজুজকে ওখানে বন্দি করে রেখে দিয়েছে। এবং তোমরা যদি সূরা কাহাফ পড়ো, যদি অর্থ সহ পড়ো, তাহলে দেখবে যখন কিয়ামত শুরু হবে তখন ইয়াজুজ মাজুজ কিন্তু আবারও আসবে পৃথিবীতে, রাইট? সেটা ভেঙ্গে চলে আসবে। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, সেখানে আমরা যাচ্ছি না। এখন বর্তমান সময়ে যখন এআই আসলো, কিছু কিছু মানুষ বলতেছে এটা ধ্বংস করবে, এটা কাফের, এটা 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 হয়েছে, এগুলো আমরা ব্যবহার করব না। তো এর জন্যই যে ঘটনাটা ঘটেছে জানো, আমরা মুসলিমরা অনেক দূরে চলে গিয়েছি, আমাদের যে লিড পজিশনটা নেওয়ার কথা আমরা নিতে পারছি না। তুমি যদি এর আগে দেখো, ইবনে সিনা কত বড় একটা বিখ্যাত একটা ধরে নাও মানে চিকিৎসক ছিল, সর্বপ্রথম সার্জারি আবিষ্কার করেছে। এন্ড সেই ব্যক্তিগুলোকে এখন আমরা ওইভাবে আমরা মূল্যায়ন করতেছি না। আর মুসলিমদের ভিতর দিয়ে দেখবে সবচেয়ে বেশি ফাটল কেন? ছোটবেলা থেকে এই বিষয়গুলো নেই, মূল্যবোধ শেখানো হচ্ছে না বাচ্চাদেরকে। এন্ড তুমি যে হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, পড়ার পরেও তুমি তোমার জীবনকে সুন্দরভাবে করতে পারো, এটা তুমি মানে তোমার ভিতরে বপনই করা হচ্ছে না। এন্ড স্পেশালি ধরে নাও, বাংলা মিডিয়াম কথা বাদ দাও, বাংলা মিডিয়াম বলো, ইংলিশ মিডিয়াম বলো, আর ইংলিশ ভার্সন বলো, সবগুলোতে একই ঘটনা। এন্ড তুমি যদি একটা ইসলামী মাদ্রাসার একটা ছেলের সঙ্গেও কথা বলো, তাকে বলবে তোমার এখানে আসতে কেমন মন লাগে, সে বলবে না ভালো লাগে না। সো এইটা আমরা ইন্টারেক্টিভ করতে পারিনি শিক্ষা ব্যবস্থাকে, রাইট? আমরা ইন্টারেক্টিভ ওয়েতে দেখাতে পারিনি যে জুলকারনাইন নামক একটা বাচ্চা ছিল, সে ইসলামের পথে থেকেই সে কোটি কোটি টাকার মালিক ছিল, এবং সে সর্বোচ্চ টেকনোলজি ব্যবহার করত, এবং সে মানুষকে হেল্প করত, রাইট মাই ডিয়ার স্টুডেন্ট? সো লাস্ট যেই কথাটা থাকবে তোমাদের, তোমরা সব সময় স্পিরিচুয়ালের দিকে একটু নজর দিবে। সো দিন শেষে তুমি যেটাই করো, তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়ার পরে তুমি যদি তোমার দিনটাকে সাজাও, যেখানেই যাও তুমি সাফল্য অর্জন করতে পারবে, রাইট? তোমরা যখন বাইরের দেশে পড়াশোনা করতে যাবে, সেখানে তো নামাজের জন্য তুমি মসজিদ পাবে না। তুমি যদি বাইরে যখন মানে পড়াশোনা করবে, তুমি যখন হচ্ছে আমার ফ্রেন্ডরা যারা গিয়েছে তাদেরকে ধরে নাও, তোমরা যখন সিঁড়িতে ওঠো না মাই ডিয়ার স্টুডেন্টস, ওই যে সিঁড়ির দুইটা মাঝখানে, এখানে একটা সিঁড়ি এখানে একটা সিঁড়ি, মাঝখানে একটা জায়গা থাকে, বড় করে জায়গা, ওখানে গিয়ে তারা যে একটার সময় গিয়ে নামাজ পড়ে, চারটার দিকে গিয়ে নামাজ পড়ে, কিন্তু তারা কিন্তু তাদেরকে নিষেধ করে না। যারা ধরুন আমেরিকাতে যে ফ্রেন্ডরা রয়েছে, তারা সেখানে গিয়ে নামাজ পড়ে তারপরে এসে চলে আসে। সো তারপরেও কিন্তু ওরা ওইভাবে কিছু বলে না, ঠিক আছে, ওটা তাদের ধর্মীয় কাজ করতেছে। তোমাকে ঈদের দিন পর্যন্ত, তোমাকে বাইরের দেশে যখন তুমি পড়াশোনা করতে যাবে, ঈদের দিন তোমাকে ক্লাস করতে হবে। সো এই বিষয়গুলোর জন্য এখন থেকে প্রিপারেশন নাও, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? দিস ইজ ইট, তোমাকে দেখে যেন আরো অন্যরা শিখে। এন্ড সর্বশেষ যেটা বলবো, মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের জীবনটাকে নতুন ভাবে রিস্টার্ট দেন। এই যে সেভেন হ্যাবিটস এর কথা বলা হলো, এই ভিডিওটা আপনারা আবারও দেখেন, আপনাকে দেখে আপনার বাচ্চারা সবচেয়ে ভালো শিখবে।
আপনি নামাজ শুরু করে দেন, আপনি সত্য কথা বলেন, আপনাকে দেখে আপনার বাচ্চাও শিখবে। সো সিম্পল কিছু কাজ। এন্ড সনাতন ধর্মের তোমরা যারা আছো, তোমরা সৃষ্টিকর্তার কাছে যেভাবে যেতে চাও সেইভাবে তোমরা যাও। তোমরা যারা চাকমা ধর্মের রয়েছে, তোমরা যেভাবে সৃষ্টিকর্তার কাছে যাও সেইভাবে যাও। সৃষ্টিকর্তার সঙ্গে কানেক্টিভিটি বাড়াও। পৃথিবীতে যখন কোনো কিছু হয়, সর্বপ্রথম আমরা ফেসবুকে স্টেটাস দিয়ে দেই, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস, তার আগেও আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, সিজদায় পড়ে যে গিয়ে বেশি বেশি করে চাও, দেখবে তুমি অবশ্যই সবকিছু জয় করতে পারবে। সো এই গেল আমাদের 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল এর ঘটনা, মাই ডিয়ার স্টুডেন্টস। দিস ইজ ইট। নাও মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার ইউ গো। তোমরা একটু আমাদের দিকে সবাই তাকাও। আমরা একটু সুন্দরভাবে কয়েকটা সেলফি উঠাই। দিস ইজ ইট। তারপরে আমরা তোমাদেরকে বলবো তোমরা কিভাবে কি কি করলে তোমরা এখান থেকে এই প্রাইজটা পাবে, রাইট? দিস ইজ ইট মাই ডিয়ার স্টুডেন্টস, 5 স্টুডেন্টস তোমরা এটা পাবে। ওয়েল ডান, হিয়ার ইউ গো। গিভ মি আ মোমেন্ট ডিয়ার। সো ওয়েল ডান মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। এখন আমরা একটা পোস্ট করব আমাদের যেই, হিয়ার উই গো, তোমাদের এই পোস্টের লিঙ্কও আমরা তোমাদেরকে দিয়ে দিব, রাইট? এই যে পোস্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য পোস্ট, হিয়ার উই গো। সো গিভ মি আ মোমেন্ট ডিয়ার, একটু সময় দেওয়া আমাদেরকে। এন্ড আমরা 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, এটা আমরা কি করব, আবার রিকল করব। যে 7 হ্যাবিটস রয়েছে, তোমরা কারা কারা নোট নিলে, ওয়েল ডান, হিয়ার উই গো। তো এই পোস্টটা আমরা পরবর্তীতে আরো ভালো করে দিব। এখন শুধু আমরা একটু করে ফেলি শুধু। সো ওয়েল ডান মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আজকের এই যে সেশন ছিল 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, এখান থেকে তুমি কি কি শিখলে অ্যান্ড এই সেশনটা কেমন লেগেছে? মাই ডিয়ার প্যারেন্টস, আপনারাও এই সেশনটা কেমন লেগেছে? এন্ড এই ধরনের সেশনকে আপনারা আরো চান অন্যান্য বইয়ের উপরে, তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা এই ধরনের সেশন আপনাদের জন্য আয়োজন করব। এখানে আপনারা কমেন্ট করবেন। অ্যান্ড কমেন্ট করার পরে বেস্ট বেস্ট কমেন্ট থেকে, মাই ডিয়ার প্যারেন্টস, বেস্ট বেস্ট কমেন্ট থেকে যেই ধরনের যতগুলো ভালো ভালো কমেন্ট আসবে, সেগুলো আমরা হচ্ছে যে অনলাইন লটারি এখানে নিয়ে যাব। দিস ইজ ইট। এখানে নিয়ে যাব, রাইট? সো এখানে নিয়ে যাওয়ার পরে 5 জনকে, মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। অনলাইন, ওকে, এটা দিলে তো কপিরাইট খাবে, আমি রেকর্ডটা অফ করে দেই, থামো। তো ফার্স্ট অফ অল মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমরা নিজের থেকেই কাজ করব, নিজের থেকেই প্রেজেন্টেশন দিব, নিজের থেকেই সালাম দিব, নিজের থেকেই সব কাজ করব। নাম্বার 2 যেটা আমরা করবো মাই ডিয়ার সোলজার্স, সেটা হচ্ছে আমরা বড় কিছু দেখবো আগে। বড় কিছু একটা দেখবো, সেইটার উপর ভিত্তি করে কাজ করবো। আমি ডক্টর হব, আমি ইঞ্জিনিয়ার হব, এন্ড গোলটাকে রেখে আমি কাজকর্ম করা শুরু করে দিব। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আমাদের জীবনে ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট বিষয়টা বুঝতে হবে। যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা আগে করব, যেটা আর্জেন্ট সেটা আমরা আগে করব, যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা পরে করব। নাও নেক্সট ওয়ান, থিঙ্ক উইন উইন। আমরা যখন কোথাও যাব, 2 জনকে আমরা উইন করাবো। নাও হ্যাবিট নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে আমরা মানুষের কথাগুলো একটু শুনবো, রাইট? তারপরে তাদেরকে অ্যান্সার গুলো দিব। নাও নেক্সট ওয়ান, হ্যাবিট নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে আমাদের জীবনে, মাই ডিয়ার স্টুডেন্টস, নয়েজ গুলোকে আস্তে আস্তে রিমুভ করে দিতে হবে। এন্ড নয়েজ থেকে আমাদেরকে বের হয়ে এসে আমাদের জীবনের যেই মেইন থিং, মেইন যেই গোল, আমাদেরকে মিউজিকে পরিণত হতে হবে। অ্যান্ড হ্যাবিট নাম্বার 7 যেটা, সেটা হচ্ছে 4টা বিষয়ের প্রতি আমরা ফোকাস দিব: নিজের শরীরের প্রতি, নিজের উইজডমের প্রতি, রিলেশনশিপ এবং স্পিরিচুয়ালের প্রতি। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ ইট। অ্যান্ড তোমাদের এই যে পোস্টের লিঙ্ক, আমরা তোমাদের যে এআই গ্রুপ রয়েছে মাই ডিয়ার সোলজার্স,
এআই গ্রুপে আমরা দিয়ে দিলাম, ওয়েল ডান। অ্যান্ড ইটস দ্য ফান থিং, রাইট? তোমরা একটা সেমিনারে এসেছো, এবং সেমিনার থেকে তো তোমাদেরকে একটা প্রাইজ দেওয়াই উচিত। সো আমরা এই যখন অফলাইনে এরকম সেমিনার করি অনেক অনেক কিছু, কিন্তু আজকে কিন্তু 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পরে আমাদের আর একটা বাইরে সেমিনার ছিল, সেখানে আমরা এরকম বই দিয়েছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সো দিস ইজ ইট। সো সেটা আমরা এইভাবেই দেই। অ্যান্ড যখন সেমিনার হয় তখন আমরা ওখান থেকে অ্যান্সার নেই, কোর্সেস নেই। তারপরে সো প্রথম 3জনকে আমরা এই বইটা দিব, 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। অ্যান্ড 2জনকে দিব দ্য স্পিরিট রিডিং বুক, রাইট? সো সর্বোচ্চ তোমরা কমেন্ট করো, ওখান থেকে আমরা নেম নিয়ে ওদের এখানে লটারি করবো, তারপরে করে দিব, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? ওয়েল ডান। অ্যান্ড তোমরা যারা 72 ব্যাচের স্টুডেন্টস রয়েছো, 72, তোমাদের ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 3 তারিখ থেকে, রাইট? সো তোমরা আজকের এই সেশনে যুক্ত ছিলে শুধুমাত্র দেখার জন্য আমরা কেমন কেমন অ্যাক্টিভিটি গুলো করি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, নাও এভরিওয়ান জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ইয়েস, বলো। সোহা, হোয়াটস ইওর কোশ্চেন্স? স্যার পাওয়ার ন্যাপটা স্যার পাওয়ার ন্যাপটা আসলে কিভাবে নেয় আমার মনে নেই। পাওয়ার ন্যাপ মানে হচ্ছে 15 মিনিটের একটা অ্যালার্ম সেট করবে তোমার ঘড়িতে, তারপরে তুমি এইভাবে যাবে, তারপর 15 মিনিট তুমি কিছুই ভাববে না, চুপচাপ থাকবে একদম, সাইলেন্ট। তোমার আব্বু আম্মু সবাই সাইলেন্ট, রাইট? 15 মিনিট এটা। সো আর 15। স্যার জি বলো। আমি না জুলকারনাইনের ওই গল্পটা শুনেছি যে ইয়াজুজ মাজুজের যে দেয়ালটা দিয়ে একদম করে দিয়েছে, পরে হচ্ছে অনেক সময় হচ্ছে তারা ভাঙতে যায়, অর্ধেক ভেঙে আবার পরের দিন করে যায় ইনশাল্লাহ বলে না দেখে আবার দেয়ালটা আবার পুনরায় হয়ে যায়, ইয়েস পরে ডিয়ার, যেদিন গুড গুড। বলবে তখনই হয়ে ইয়েস যায়। ইয়েস ইয়েস ইয়েস, এটা যেদিন কিয়ামত আসবে তার আগে তারা আসবে, এসে পৃথিবীতে তাণ্ডব চালাবে। And ওরা প্রতিদিন ওই পাহাড়টা ভাঙতে থাকে, ড্যামটা ভাঙতে থাকে, কিন্তু ইনশাল্লাহ না বলার কারণে সেটা ভাঙতে পারে না। আবার পরের দিন সকালে এসে দেখে আবার পাহাড়টা তৈরি হয়ে গেছে, ড্যামটা তৈরি হয়ে গেছে, আবার ভাঙতে শুরু করে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো আমাদের সৃষ্টিকর্তার একটা বিষয়, রাইট? এন্ড তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, সো পরে সেটা বলবো ক্লাসে। ওকে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, ইয়েস মানহা, বলো হোয়াটস ইওর কোশ্চেন্স? ইয়েস। স্যার আমি একটা ড্রয়িং করেছি। ওকে ডিয়ার, গুড ট্রাই, ব্রিলিয়ান্ট। সো খুব ভালো হয়েছে আপু। ড্রয়িং না, তোমার যদি কোনো কোর্সেস থাকে সেশন নিয়ে, সেশনের উপরে করো। অ্যান্ড ড্রয়িং এগুলো তোমরা আমাদের গ্রুপে পোস্ট করে দিও। তোমাদের যদি সেশন নিয়ে কোনো কোর্সেস থাকে, কোর্সেস করতে পারো। নাও মোহিত, আনমিট ইয়োরসেলফ। স্যার আমার মা কথা বলবে। ইয়েস ম্যাম, বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার ওই যে সন্ধ্যা 7টার সময় ক্লাসটা ও আধা ঘন্টা করতে পারে শুধু, ম্যাম ওটাই হচ্ছে, মানে ম্যানেজমেন্টের ওর সঙ্গে কথা বলে আপনি বেস্ট টাইম চেঞ্জ করে নেন ম্যাম, ওকে? সো ম্যানেজমেন্টে ফোন দেন, তাহলেই হয়ে যাবে। সো আপনার যদি ক্লাস এই রিলেটেড, মাই ডিয়ার স্টুডেন্টস, অনলি আজকে সেশন রিলেটেড কোনো কোর্সেস থাকলে সেটা তোমরা করবে। তোমার, তুমি ক্লাস করতে পারছো না, তোমার এই টাইম চেঞ্জ করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, সবকিছু তুমি আমার ম্যানেজমেন্টকে টিমকে ফোন দিবে, তারা তোমাদেরকে একটা সময় দিবে, ওই সময়ে তোমরা পার হয়ে যাবে, রাইট? সো দিস ইজ ইট। সো নাও নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার ইউ গো। যদি সেশন রিলেটেড কোর্সেস না থাকে তাহলে আমরা কিন্তু আরো কার কাছ থেকে কোর্সেস নিব না। ওকে রাইমা দাস, আনমিট ইয়োরসেলফ, বলো স্টার্ট ইওর কোর্সেস। আমাদের কনভারসেশন পরীক্ষাটা নো আপু, কবে? কনভারসেশন কনভারসেশন এগুলো নিয়ে আমরা কথা বলবো না, ওকে? নাও আনাবিয়া, আই হোপ কারো কোনো কোর্সেস নেই, রাইট? সেশন রিলেটেড। জি ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ হ্যাঁ আনাবিয়া, তোমার কথা শোনা যাচ্ছে না। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ, ইয়াহ জাহওয়ান, বলো হোয়াটস ইওর কোর্সেস? স্যার আমরা কমেন্টটা কোথায় এটা বুঝি। তোমাদের এআই যে গ্রুপ রয়েছে ভাইয়া, এআই গ্রুপে যাও, যাওয়ার পরে দেখবে একটা লিংক আমরা পাঠিয়ে দিয়েছি, দিস ইজ দ্য লিংক। এই লিংকে ক্লিক করবে। এই লিংকে ক্লিক করার পরে দেখবে তুমি একটা নতুন পোস্ট পাচ্ছ এইরকম লেখা। এন্ড দেখো এখানে অনেকেই, একজন কমেন্ট করেছে, রাইট? এখন পর্যন্ত। সো তোমার হয়তো আরো অনেকেই কমেন্ট করবে। সো তোমার এআই গ্রুপে আমরা একটা পোস্ট লিংক পাঠিয়ে দিয়েছি। জি স্যার, বলেন। কেমন আছেন তবে? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? শরীর কেমন? জি আলহামদুলিল্লাহ, আমার শরীর এখন ভালো আছে। আলহামদুলিল্লাহ। কবে জি দেখা হবে ইনশাআল্লাহ? ওকে, ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। ওকে নাও নেক্সট ওয়ান, হিয়ার উই গো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সেশন রিলেটেড যদি কোনো কোর্সেস থাকে সেশন রিলেটেড কোর্সেস করবে, রাইট? কনভারসেশন, কম্পিটিশন কম্পিটিশন এগুলো নিয়ে করবে না। ইয়েস আনিফা, বলো হোয়াটস ইওর কোর্সেস? স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আজকে যে 7 হ্যাবিট নিয়ে আলোচনা করা হলো জি বলছি কি ম্যাম। যে আজকে যে 7 হ্যাবিট নিয়ে যে আলোচনা করা হলো এই বিষয়ে কি কমেন্ট করা হবে?
জি ম্যাম, আপনি মানে এই কমেন্টের বিষয় থ্রুতে এই আপনি বিষয় নিয়ে এআই ক্লাসে এই যে বিষয় নিয়ে করতে ডিসকাস পারেন, বা যে বিষয় নিয়ে ওকে ক্লাসটা কেমন লেগেছে, তো এই যে কোনো বিষয় নেই, ওকে, সমস্যা নেই। এই আজকের ক্লাসটা কেমন লেগেছে, এরপর জি আচ্ছা ম্যাম এই আপনার বিষয়ে কথা, জি আপনি এই বিষয়ে 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপলের এটার নিয়েও করতে পারেন, বা হ্যাবিট 1, হ্যাবিট 2, হ্যাবিট 3 নিয়েও করতে পারেন, বা এই আজকের ক্লাসটা কেমন লেগেছে এটার উপরেও করতে পারেন। সো নাও নেক্সট ওয়ান, শাবা বলো, হোয়াটস ইউর কোর্সেস? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার, বলো। আমার আম্মু কথা বলবে। জি জি ম্যাম বলেন। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ম্যাম। স্যার। এই 7 হ্যাবিটস এটা দিয়ে কি প্রেজেন্টেশন দেওয়া যাবে? জি 7 হ্যাবিটস নিয়ে ইংলিশে বাংলায় যে প্রেজেন্টেশন গুলো, সেগুলো তো ইংলিশ বই যখন পাবেন তখন দিয়ে দিতে পারবেন। হ্যাবিট নাম্বার 1 এই কাজগুলো করতে বলেছে, হ্যাবিট নাম্বার 2 এই কাজগুলো করতে বলেছে, ইংলিশে বলবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। Okay, so kind of you, dear. Okay, now next one, Asfia, unmute yourself. Yes, Asfia, unmute করো। Okay, now Lamha, unmute yourself. Hello, Asfia, বলো। Okay, Lamha, হ্যাঁ বলো, হোয়াটস ইউর কোর্সেস? স্যার আমার এই ক্লাসটা খুব ভালো লেগেছে, ক্লাসটা আমরা শিখতে পেরেছি দেখে। Okay, dear, so kind of you. So now, my dear students, I hope আর কারো কোনো কোর্সেস নেই। So, okay, ইয়ানা বলো, হোয়াটস ইউর কোর্সেস? স্যার 7 হ্যাবিটস এর এই বইটা কি লাইব্রেরিতে পাওয়া যাবে? এই বইটা তোমরা রকমারিতে পাবে আপু। হিয়ার উই গো, দিস ইজ দ্য রকমারি। তুমি যদি যাও, এন্ড রকমারিতে তোমরা বাংলা ভার্সনও পাবে, রাইট? সো হিয়ার উই গো, তুমি যদি রকমারিতে যাও, রকমারি.com, এখানে গিয়ে তুমি যদি লিখো 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, 7 হ্যাবিটস, এই তো হাইলি ইফেক্টিভ পিপল, এটা তুমি বাংলা ভার্সনও পাবে এন্ড ইংলিশ ভার্সনটাও পাবে, তোমার ইচ্ছা তুমি যেটা নাও। এন্ড বইয়ের প্রাইস কিন্তু অনেক স্যার বেশি, রাইট? 500 টাকা, এন্ড ডেলিভারি চার্জ দিয়ে 600 টাকা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা স্যার এর লিংকটা একটু দিয়ে দিবেন। অলরেডি তোমাদেরকে আমরা 5,000 টাকার প্রোডাক্ট গিফট করতেছি, রাইট? তো 5 থেকে 6,000 টাকার প্রোডাক্ট। সো দিস ইজ ইট। হ্যাঁ অবশ্যই দিয়ে দিব। সো নাও নেক্সট ওয়ান, ওয়ানিয়া বলো, হোয়াটস ইউর কোর্সেস? স্যার আপনার সেশনটা আমার খুব ভালো লেগেছে। ওকে ডিয়ার, সো ঠিক, আরেকটা জি যে পাওয়ার নিয়ে কি একটা বিষয় ভাববো? জি আপু, পাওয়ার যখন নিব তখন কি একটা বিষয় ভাববো? জি তুমি একটা বিষয় নিয়ে ভাববা আপু, পাওয়ার ন্যাপ নিয়ে তুমি তোমার ভবিষ্যতে কোথায় যেতে চাও, কি করতে চাও, এগুলো বিষয় নিয়ে ভাববে, আর সুন্দর রিল্যাক্স মতো থাকবে, আর নিজের সঙ্গে কথা বলবে, আসলে আমি কি করতে চাই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য 5,000 টাকার একটা গিফট থাকতেছে, 3 জনের জন্য এইটা বই। এন্ড তুমি দেখলে রকমারিতে এই বইয়ের দাম কত, 500 টাকা, ডেলিভারি চার্জ সহ এটা। এন্ড এই বই, রাইট, এটার দাম ওই রকম। সো তোমরা 3 জনে এই বই পাবে, 3 জনে এটা পাবে। তোমাদের এআই যে গ্রুপ রয়েছে, মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ ইউর এআই গ্রুপ। এই গ্রুপে যাবে, যাওয়ার পরে তুমি এই যে লিংক রয়েছে, যেটা আমরা এখানে একটা পোস্ট করেছি, এই পোস্টের লিংকে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে এখানে তুমি কমেন্ট করতে পারবে, আজকের ক্লাসটা তোমার কেমন লেগেছে, তুমি কি শিখতে পেরেছো, তুমি কি হয়েছে, এখানে এই উদ্যোগগুলো, রাইট? সো দিস ইজ ইট। সো এই বিষয়গুলো নিয়ে বলবে, and ভবিষ্যতে তোমরা কি এরকম সেশন আরো চাও নাকি, সেগুলো লিখে দিতে পারো। সো ওয়েল ডান মাই ডিয়ার স্টুডেন্টস, 5 জনকে আমরা এটা পাঠিয়ে দিব। এরপর আমরা আমাদের যখন কম্পিটিশন থাকবে, কম্পিটিশনে আমরা তো তোমাদেরকে ক্রেস্ট পাঠিয়ে দিব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। সবার সঙ্গে দেখা হবে আগামীকালকে, এন্ড তোমাদের নিজ নিজ ব্যাচের ক্লাস টাইমে। সো দ্যাটস অল ফর টুডে ডিয়ার, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, লাভ ইউ এন্ড লিভ ইউ, গুড নাইট এন্ড স্লিপ টাইট, টাটা ফর নাও, বাই বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।